মানতে তার অনেক কষ্ট, এই আর কি। তিনি শুধু এটাই বোঝেন যে স্পর্শ তার অবাধ্য হয়ে রিমকে বিয়ে করেছে। রিমঝিম চা বানিয়ে নিয়ে স্পর্শর কাছে গেল। মা বাবা দুজনেই তার রুমে চলে গেছেন ততক্ষণে। আখিও নিজের রুমে। রাত 9:30 বাজে এখন। রিম চায়ের কাপটা নিয়ে সামনে তাকালো। স্পর্শ ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে সবে। গায়ের শেরওয়ানিটি বদলে সে এখন একটা টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছে। রিমে থেকে চায়ের কাপটা হাতে নিয়ে সে রিমকে বলল চা খেয়ে রিম যেন এসব চেঞ্জ করে ফেলে। রিমও বাধ্য মেয়ের মতো চেঞ্জ করতে চলে গেছে চা খেয়ে। স্পর্শের হাতে ফুলের পাপড়ি মুঠিবদ্ধ করে বসে আছে। রিম বের হলেই ওর গায়ে ছুঁড়ে মেরে দিবে সে। রিম একটা হলুদ রঙের সুতি শাড়ি পরে বাথরুম থেকে বের হলো। যেই না বাহিরে পা রাখলো সে অমনি ফুলের পাপড়ি কতগুলো এসে ওর মুখের উপরে পড়েছে। রিম অপ্রস্তুত হয়ে গেল। তারপর চোখ খুলে সামনে তাকাতে স্পর্শ প্রাণ খুলে হাসতে দেখলো সে। স্পর্শ হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। রিম টেবিলের উপরে থেকে একটা গোলাপ নিয়ে ছিঁড়তে ছিঁড়তে স্পর্শ দিকে এগিয়ে এসেছে। স্পর্শ বালিশ মুখের সামনে ধরে বলছে, এই না না না। রিম ফুলের পাপড়িগুলো বালিশের নিচ দিয়ে নিয়ে স্পর্শর গায়ে ঘষতে ঘষতে বলল, 3 বছর আগে শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিল আমাকে, সেটা শোধ তুলেছি ওই দিন, আর এটা শোধ আজই তুলব। আফসোস, আমি কিছু শোধ তুলতে পারছি না। পারছেন না নাকি চাচ্ছেন না? রিম জেনে শুনে চ্যালেঞ্জ ধরিও না কিন্তু। রিম বালিশ একটা নিয়ে তার উপরে থেকে গোলাপের পাপড়ি সরাতে সরাতে বলল, ভয় নাকি সংশয়, কোনটা? স্পর্শ রিমের হাত থেকে বালিশটা টান মেরে নিয়ে নিল। তারপর বলল, কোনোটাই না। তাহলে? রিম দাঁত কেলিয়ে স্পর্শের হাত দুটো ধরে বলল, ভাবুন, এমন একটা সময়ে কারেন্ট চলে যাবে, ঘুটঘুটে অন্ধকার। তারপর? কথা শেষ হতে না হতে সত্যি সত্যি কারেন্ট চলে গেল। স্পর্শ রিমের চুলের মুঠি ধরে এক টান দিয়ে বলল, অলক্ষণে কথা না বললে হতো না? আমি কি জানি সত্যি হয়ে যাবে? তারপর কি হতো সেটা বলো। তারপর আপনি আমাকে ভালোবাসতে অপেক্ষা করতেন কারেন্ট আসা অবধি। কথাটা বলে রিম তার গালে হুট করে একটা চুমু পেয়ে চুপ হয়ে গেছে। স্পর্শ মুখটা ওর কানের কাছে এনে বলল, স্পর্শ তো রিমকে ঘুটঘুটে অন্ধকারেও ভালোবাসতে পারে। রিম হাতটা বাড়িয়ে স্পর্শর মাথার চুলগুলো এলিয়ে দিয়ে বলল, আর আমি এই আধারেও আপনার হাসি মাখা মুখটা বেশ দেখতে পাচ্ছি। ভাইয়া, দরজা খুলে মোমবাতিটা নিয়ে যাও, কারেন্ট আসতে 1.5 ঘন্টার মতো লাগবে, জেনারেটরেরও কাজ করছে না। আসছি। স্পর্শ উঠে এসে মোমবাতিটা এনে টেবিলের উপরে রাখলো। রিম হাঁটু ভাঁজ করে মিষ্টি মাখা মুখে ওর দিকে চেয়ে আছে। স্পর্শ আস্তে আস্তে ওর সামনে গিয়ে বসে বলল, এইভাবে তাকিও না রিম। কেন বলুন তো, গায়ে কাটা দেয়? স্পর্শ রিমকে এক টানে কাছে নিয়ে এসে বলল, কাঁটা দেয়, তবে এটা ভয়ের কাঁটা না। এটা হলো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য পেয়ে গেলাম, সেটা ভাবার পর অনুভূতির কাঁটা। রিম স্পর্শকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সব বাধা শেষ হয়ে গিয়ে আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, তাই না? স্পর্শ কিছু বলতে যাবে তার আগেই ওর ফোন বেজে উঠেছে। সে ফোনটা ধরতে যেতে রিম ফোনটা ছোঁ মেরে নিয়ে বালিশের তলায় রেখে দিয়ে বলল, এখন কোনো কাজ না, শুধু আমি আমার দিকে মনোযোগ দিয়ে বলছি। স্পর্শ রিমের দিকে চেয়ে মুচকি হেসে পিছনে ফিরে টেবিল থাকা কমলা রঙের মমটা নিভিয়ে ফেলল। ভোর 4:10 বাজে। রিম কম্বলের ভিতর দিয়ে স্পর্শর একটা হাত জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, মুখটা আরেক দিকে ফিরানো। স্পর্শ অনেক কষ্টে তার হাতটা ছড়িয়ে উঠে বসলো। শীতে গা কাঁপছে ওর। ওর গায়ের টি শার্টটা রিমের গায়ে। জলদি করে গায়ের কম্বল জড়িয়ে বালিশের নিচে থেকে ফোন বের করলো সে। কে কল করেছিল তা দেখার জন্য। একটা আননোন নাম্বার। স্পর্শ বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা টি শার্ট বের করে পড়তে পড়তে বারান্দা দিকে গেল। তারপর সেই নাম্বারে ফোন করলো সে। প্রথমবার কেউ ধরলো না, পরের বার ধরলো রিপন। রিপন? এটা কার নাম্বার? ফোন দিয়েছিলি কারো? ভাইয়া, তুমি জলদি হসপিটালে আসো, আশিকের অবস্থা অনেক ক্রিটিক্যাল। কি বলছিস এসব? আমাকে আগে জানাসনি কেন? কি হয়েছে ওর? অনেকবার ফোন দিয়েছিলাম, জলদি আসো, এত কিছু সময় নেই। স্পর্শ পাগলের মতো ছুটে চলে গেল হসপিটালের দিকে। হসপিটালে সে দেখলো সত্যি সত্যি আশিকের অবস্থা অনেক খারাপ। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর।
ভারত থেকে ফেরার পথে এমনটা হয়েছে। ও প্লেনে আসেনি। রিপন কেঁদে কেঁদে বলল, অনেকবার ফোন দিয়েছিলাম তোমায়। আমি তখন, আগে বল, এমনটা কি করে হলো? জানি না, আমাকে তো আরাব কল করে খবরটা দিল। আশিকের সাথে আরাবও ছিল। আরাব এখন আশিকের মা বাবাকে আনতে গেছে আমাকে এখানে একা রেখে। ওনারা তো আর পথ চেনেন না, তাই। আশিকের অবস্থা এতটাই খারাপ, ডাক্তার কোনো আশাই দিতে পারছে না। স্পর্শর মাথা ঘুরছে, সে কি করবে? আশিককে যে করেই হোক বাঁচাতেই হবে। রিমঝিম ঘুম থেকে উঠে পাশে স্পর্শকে না দেখে বেশ অবাক হলো। জলদি করে বিছানা থেকে নেমে সে বারান্দায় আর ওয়াশরুমেও চেক করে আসলো, কিন্তু স্পর্শ কোথাও নেই। তখন 4:45 বাজে। রিমঝিমের চিন্তা হলো এবার ফোন খুঁজে ওকে কল করলো সে। স্পর্শ ধরছে না, কারণ সে তখন নেগেটিভ রক্ত কালেক্ট করতে ছোটাছুটি করছে। রিম ফোন রেখে ফ্রেশ হয়ে আসলো। নামাজটা সেরে রুম থেকে বেরিয়ে দেখলো কেউ বের হয়নি রুম থেকে। আসমা খালা ঠুস ঠুস করে কি যেন কাজ করছে রান্নাঘরে। রিম ওনার সাথে নাস্তা বানানোয় হাত লাগালো। রোকসানা বেগম নাইটি পরে দরজা খুলে বড় বড় চোখে স্পর্শ রুমের দিকে তাকিয়ে রইলেন। এবার তিনি খোঁচা মারবেন যে নতুন বউ দেরি করে উঠে ঘুম থেকে হেনতেন। এখন 5:30 বাজে। 4টা বাজলে তিনি এই ডায়লগ দেবেন। এসব ভেবে রেখে যেই না তিনি রান্নাঘরের দিকে তাকালেন, অমনি রিমকে নাস্তা বানাতে দেখে ইয়া বড় শখ খেয়ে পিছন থাকা সোফায় বসে পড়লেন। বুকের ভিতরে দরফর দরফর করেই যাচ্ছে। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছেন তিনি। এখন নিচে কি চিমটি কেটে পড়ে সবটা ক্লিয়ার করে মনে মনে ভাবলেন, এই মেয়েটা এত ভালো কেন? কোথায় ভাবলাম খোঁচা দেওয়া শুরু করব, তা আর হলো কই, কোনো কমতি রাখছে না দেখছি। রিম রুটি বেলতে বেলতে পিছন ফিরে বলল, মা, আপনি চা খাবেন? না, নাস্তা পরে খাবো। আচ্ছা। রোকসানা বেগম সোফা থেকে উঠে এক দৌড়ে নিজের রুমে ফিরত চলে গেলেন। আসাদুজ্জামান চেয়ারে বসে পেপার পড়ছেন। রোকসানা বেগমকে আবার ফিরে আসতে দেখে বলল, কি দেখলে? নতুন বউ নাস্তা বানাই, তাই তো? তুমি কি করে জানলে? আসমা এই সময়ে কচ্ছপের মতো স্পিডে পেঁপে কাটাই শেষ দেয় না। আর সে সময়ে ভাজি রান্না ঘ্রাণ নাকে আসলো। তার মানে নিশ্চয় কেউ না কেউ হাত লাগিয়েছে। আর তোমার মেয়ে তো এত জলদি ঘুম থেকে উঠবে না। বাকিটাকে রিমই রান্না করেছে তাহলে। ভালো ভালো, এত ভালো আবার ভালো না। আসাদুজ্জামান যেন কথাটা শুনলেনই না। চুপচাপ পেপার ভাঁজ করে ওপার পিঠ পড়ায় মন দিলেন তিনি। রিমঝিম নাস্তা বানানো শেষ করে একটু ছুটে রুমে এসে আবারও স্পর্শকে ফোন করলো। স্পর্শ এবার ধরে বলল সে একটু ব্যস্ত আছে, পরে কথা বলবে। আর কিছু বলল না, লাইন কেটে দিল। রিমকে কিছু বলার সুযোগটাও দিল না সে। রিম মন খারাপ করে বিছানা থাকা কয়েকটা বেলি ফুল কুড়িয়ে হাতে নিয়ে মুচকি হেসে দিল। কাল রাতের কথা মনে পড়তেই অজানা এক ভালো লাগা কাজ করলো মনের ভিতরটায়। এই মানুষটা এখন থেকে আবার প্রতি মোনাজাতে থাকবে। আল্লাহ যেন এই মানুষটা এখন থেকে প্রতি মোনাজাতে থাকবে। আল্লাহ যেন তার রক্ষা করে, তাকে আমার জন্য সুরক্ষিত রাখে সব সময়। এই দোয়াই করব আমি। আমাকে সে অনেক ভালোবাসে, আর আমিও হয়তো তার মতন করে ভালোবাসতে পারবো না, তবে যতটুকু ভালোবাসলে সে খুশি ততটাই ভালোবাসি আমি। তার সাথে প্রতিযোগিতায় জিতবো না আমি জানি, কারণ সে যে আমাকে উম্মাদের মতন ভালোবাসে। এর দাম আমি কখনোই দিতে পারবো না তাকে। তবে সে যেটাতে খুশি হবে, অনেক বেশি খুশি হবে, সেটাই দিব আমি তাকে। রিম মুচকি হেসে ফুলগুলো এক পাশে রেখে দিল। ফুল বাসি হলেও এর ঘ্রাণ যেন আরো গাঢ় হয়। এখনো তাই। হাতে ভাজা মেহেদির রং, স্বর্ণের চুড়ি চিকচিক করছে। রোকসানা বেগমের দেওয়া চুড়িগুলো, পাশে ফুলগুলো তাজা তাজা সুবাস। স্পর্শ সামনে থাকলে সব পরিপূর্ণ হতো এখন, কিন্তু তাকে দেখো, বিয়ের পরের দিন ভোর হতেই উধাও। একটু থাকলে কি হতো, নতুন জীবনের শুরুতে অন্তত সকালে উঠে তার মুখটা দেখতে পারতাম আমি। সরি, আমরা মনে হয় ওনাকে আর বাঁচাতে পারবো না। আর এটা পুলিশ কেস, আপনারা পুলিশে খবর দিন জলদি। কেন? অ্যাক্সিডেন্টে অবস্থা এতটা খারাপ হয়নি। অ্যাক্সিডেন্টে চোট পেয়েছিলেন ঠিক, তবে তার এরকম খারাপ অবস্থার কারণটা হলো গুলি। উনাকে শুট করা হয়েছিল। এসব কি বলছেন আপনি? রিপন স্পর্শর কাঁধে হাত রেখে বলল, চাকরির চাচার কাজ নয় তো? কাজটা তো কি, এটা ওরই কাজ। আশিকের একমাত্র শত্রু, ছাড়বো না ওকে। রিপন পুলিশে খবর দিয়ে দিল। ততক্ষণে স্পর্শ দেয়ালে একটা খুশি মেরে চুপ করে থাকলো।
আশিককে সে বাঁচাতে চেয়েও পারছে না। কতটা জঘন্য হলে মানুষ এমনটা করতে পারে? শত্রুতার এই ফল করলো শেষমেশ। আমি তো এর নিজের হাতেই খুন করব। স্পর্শ মাথায় হাত দিয়ে করিডোরে থাকা গুটি কয়েকটা চেয়ারগুলো কোনায় একটা চেয়ারে বসে আছে। আশিককে বাঁচানো জরুরি, ওর দোষ আমি দেখছি না। একজন নিরপরাধ কেন এত কষ্ট পেয়ে মরবে? কেন আমি চেয়েও তাকে বাঁচাতে পারছি না? তুমি তো সব চেষ্টাই করছো, কত টাকা অ্যাডভান্স করেছো সবেমাত্র দেখলাম আমি। আপন ভাইয়ের মতো দায়িত্ব পালন করছো তুমি। তাও তো লাভ হলো না। ডাক্তার কি বললো শুনলি তো? জাকির এমনটা কেন করলো? ফোন বাজছে তোমার। স্পর্শ রিসিভ করতে ওপাশ থেকে জাকির চাচার অট্ট হাসি শোনা গেল। তিনি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন। স্পর্শ রাগান্বিত হয়ে তার হাসি শুনছেন। কিরে বলতে বান্ধ, আপন মানুষ খোয়া যাচ্ছে? তোর তো আরো আপন মানুষ আছে তাই না? শুনলাম কাল নতুন বিয়ে করলি। আহারে, মেয়েটা বয়সে একদম ছোট, ওরে মারতে আমার কলিজায় লাগবে, তাও মেরে দেবো। এটা ভাবিস না যে তোকে দেখিয়ে দেখিয়ে মারবো। তোকে আগে মারবো, তারপর তোর বউকে, আর নয়তো লটারি করব, আগে তুই নাকি তোর বউ। কাউকে ছাড় দেবো না আমি। আমার সাথে বেইমানি করার ফল এবার ভোগবা তোমরা। স্পর্শ লাইনটা কেটে রিমকে কল করলো সবার আগে। রিম তখন গোলাপ কানে গুজে আয়নায় নিজেকে দেখছিল। স্পর্শর কল আসতেই সাথে সাথে রিসিভ করলো সে। রিম, আমাকে বলা ছাড়া বাসা থেকে বের হবে না। কেন, কি হয়েছে? আর আপনি আসবেন কখন? নাস্তা করবেন না? আসুন না। ঘুম থেকে ওঠার পর থেকে আপনাকে দেখিনি। যেটা বললাম মানবা। আমি পরে বাসে ফিরে সবটা বুঝিয়ে বলবো তোমায়। এমন ভাবে বলছেন যেন আমাকে মারার জন্য কেউ দরজার ওপারে দাঁড়িয়ে আছে। হ্যালো, ওমা, কেটে দিল। সকাল থেকে এমন কেন করছে বুঝি না আমি। ধুর ধুর। রিমঝিম যখন শুনবে তোমারও জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তখন সে তো সব মাথায় তুলবে। আমার কথা বলবো না ওকে। ওর নিরাপত্তা আসল। আমাকে ওই জাকির চাচা কেন, তার চাচাও কিছু করতে পারবে না। একবার শুধু হাতে নাগালে পাই, দরকার হলে ওর মেরে আমি জেল খাটবো। স্পর্শর সাথে কথা হয়েছে তোমার? সকাল সকাল কোথায় চলে গেছে ধরে রাখতে পারোনি? মা, আমি আসলে টের পাইনি উনি কখন চলে গেলেন। যাই হোক, মডার্ন মেয়েদের মতন আবার বিয়ের 3-4 বছর পর বাচ্চা নেওয়ার কথা ভাববে না। আমার নাতিপুতি কিন্তু এখনই চাই। রিম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। হাতের মুঠোয় পদ্মার এক অংশ। সোনালী রঙের পর্দাটা হাতের মুঠোয় গোল করতে করতে রিম ভাবতে থাকলো সে তো তাই ভেবে রেখেছে আগে থেকেই। তাই মনে মনে হাসলো সে। তারপর লজ্জা পেয়ে রুমে ফিরে চলে গেল। সকাল 10টা বাজেও অথচ স্পর্শ এখনো আসছে না। আসাদুজ্জামানের বেশ ব্যস্ত ছাদে বৌভাতের আয়োজন নিয়ে। আখি সাজগোজ করছে যেন বৌভাতটা তার। রোকসানা বেগম দু চোখে শশা আর সারা মুখে ভেষণ লাগিয়ে আরামসে শুয়ে আছেন। রেমসিম খুব রেগে আছে স্পর্শর উপরে। তাই রাগের বসে সে এখন বাসরের সব ফুল নিয়ে নিয়ে ঝুড়িতে ফেলছে। বেলি ফুল ফেলে গোলাপ ফেলতে যেতে একটা হাত এসে ওকে আটকালো। হাতের ঘড়িটা দেখেই প্রেম চিনে ফেলেছে। তাও মুখ ফুলিয়ে আরেক দিকে ফিরে দাঁড়িয়ে রইল সে। সরি। টেবিলে খাবার দিচ্ছি, সেটা খেয়ে আমাকে উদ্ধার করে। কথা শেষ করে রেম হনহনিয়ে চলে গেল রুম থেকে। স্পর্শ দিকে তাকালো না। স্পর্শ মাথা টিপে টিপে বিছানায় বসেছে। সেই ভোরবেলা থেকে হসপিটালে চেয়ারে বসে বসে আর রক্ত ব্যাগ কালেক্ট করতে করতে দৌড়াতে দৌড়াতে আধামরা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বউকে কে বুঝাবে তা? এখন তার রাগ ভাঙানো জরুরি, তা না হলে আমার সোজা কথাও তার কাছে টেরা মনে হবে। রিম ঠুস করে প্লেট টেবিলে রেখে বলল, খাবেন না? ফ্রিজে রেখে দিতাম। আসছি। স্পর্শ চেয়ার টেনে বসেছে। রিম ওকে খাবার সার্ভ করে দিয়ে চলে যাওয়ার ধরতে স্পর্শর হাতটা ধরে আটকালো। কি চাই? তোমাকে। ঢং করতে হবে না, আমার হাত ছাড়ুন। আমার তোয়ালে আনা হয়নি। আমার বাসা থেকে তোয়ালে আনতে যেতে হবে। এতক্ষণ যাইনি, আপনাকে খাবার দেওয়া ছিল তাই। এখন আপনি আসছেন, যা খুশি তাই করেন। আমার কি, আমি আমার কাজে যাচ্ছি। বাই। যা খুশি তাই। তাই। কথাটা শেষ করতে না করতে রিমকে এক টানে স্পর্শ নিজের চেয়ারের সাথে লাগিয়ে ধরে বলল, খাবার শেষ না হওয়া অব্দি এখানে দাঁড়িয়ে থাকবে। এবার আমি তোমাকে যা করতে বলবো তা করবে। হুকুম করছেন? না, অধিকার ফলাচ্ছি। আমিও ফলাতে পারি। ভোর থেকে আপনি আপনার নতুন বউকে ছেড়ে কোথায় গিয়েছিলেন? একটিবারও খবরও নেন নাই। তারপর আমি কল দিতে দিতে অ্যাটলিস্ট রিসিভ করে নিজেই নিজের কথা বলে উধাও হয়ে গেলেন। আমি আপনাকে কড়া কথা বলেছি, তার বদলে চুপচাপ থাকতে যাচ্ছি। এমনি এমনি রাগ কমে যাবে। তা তো হচ্ছে না। রাগ দেখাও, নয়তো আমার কাছে থাকো, কিন্তু যেতে পারবে না।
এসব কি বলুন তো? আপনি এমন কেন করছেন? আর আপনি সকাল থেকে কোথায় গিয়েছিলেন সেটা পর্যন্ত বলছেন না। আমি আশিককে দেখতে হসপিটালে গিয়েছিলাম। কেন, কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট হয়েছিল, অবস্থা খারাপ ওর। রক্তের ব্যাগ কালেক্ট করতে গিয়ে এত লেট হলো। ওর নেগেটিভ তাই। নেগেটিভ ব্লাড গ্রুপ তো আর সহজে পাওয়া যায় না। এখন কেমন আছেন? ডাক্তার কিছুই বলতে পারছে না। আগে বললেই পারতেন, আমি আর এত রাগ করতাম না, টেনশনও করতাম না। ডাক্তার কিছুই বলতে পারছে না। আগে বললেই পারতেন, আমি আর এত রাগ করতাম না, টেনশনও করতাম না। ভাবলাম বাসায় গিয়ে সবটা জানাবো, বিয়ের পরের দিনই বলবো থাকতে দেখতে হয়। বিয়ের পরের দিনেই বরকে উধাও দেখতে হলো। হয়েছে সব বাদ। গরম গরম চা খাওয়াবে? প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। হুম। মা কোথায়? মা তো ফেস প্যাক লাগিয়েছেন। জানতাম, যার বিয়ে সে তেল মাখা মুখে ধেই ধেই করে হাঁটছে, তার শাশুড়িকে ফেসিয়াল করছে। কি পরিবারের ছেলে আমি! বাহ বাহ বাহ। রেম ফিক করে হেসে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। স্পর্শ বারান্দা দাঁড়িয়ে আছে। সময়টা বিকালবেলা, বউ ভাতের অনুষ্ঠান শেষ হওয়ার সময় এখন। রেম ছাদে স্টেজে বসে আসছে। স্পর্শ একটা কাজের বাহানা দিয়ে চলে এসেছে এখানে। পকেটে থাকা শেষ কিনা সিগারেটের প্যাকেটটা নিয়ে সে উলট পালট করছে। নিজেই নিজেকে কথা দিয়েছিল রিমকে পেয়ে গেলে সে এই নেশা ছেড়ে দেবে। এখন সে রিমকে পেয়ে গেছে, তার আর কিছুই চাই না। প্যাকেটটা ফেলে দিলে সে, তারপর মুচকি হেসে আবারও স্টেজের দিকে ফিরে গেল। সেখানে গাঢ় গোলাপি রঙের একটি শাড়ি পরে রিম বসে আছে। তার পাশেই কিছু মেহমান, কেউ ওর সাথে কথা বলছে, কেউ বা বাবা মায়ের সাথে। বিকাল হয়ে গেছে এখন, সূর্য নিচে নামছে। স্পর্শ রিমের সামনে এসে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আজকে দুমুটো বিকেল আমার সাথে কাটাবে? রিম একটুও ভাবল না, হাত বাড়িয়ে স্পর্শের হাতের উপরে রাখলো। সবার চোখে ফাঁকি দিয়ে স্পর্শ রিমকে নিয়ে বাসার নিচে চলে আসলো। তারপর বাইকে বসলো রিমকে। এবার বাইক চালু করে শহর থেকে কিছু দূরে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো ওকে। পুরো পথটায় তারা বিকেলের অনুভব করছে। এখন তারা এমন একটা জায়গায়, সেখানে সরু পথ আর দুপাশে বড় বড় গাছ। বাইকটা এক পাশে থামিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দুজনে দূরের বহুতল দালানগুলো দেখছে। রিমের হাতে বাদামের প্যাকেট আর স্পর্শের হাতে বুট ভাজা। রিম নিজের বাদাম খেতে খেতে মাঝে মাঝে স্পর্শের হাত থেকে বুট নিয়েও মুখে পড়ছে। স্পর্শ রিমের দিকে তাকিয়ে বলল, কখনো যদি মনে হয় আমি তোমার থেকে দূরে চলে গিয়েছি, সেটা বিশ্বাস করবে না। আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি এবং থাকবো। হঠাৎ এটা বললেন কেন? এমনি, কথাটা মনে রেখো রিম। আপনিও। আমি হারালে আমি আমার আগের জায়গায় ফিরে আসতে পারবো, কিন্তু তুমি হারিয়ে গেলে আমি বড়ই বিপদে পড়ে যাব। সুতরাং তুমি হারাবে না, আমার হাত ধরে থাকবে। না, আপনার হাত ধরবো না, আমি আমার বাচ্চার হাত ধরবো, সে আপনার হাত ধরবে। এখন থেকে এই সব কেন, আপনার ইচ্ছে নেই? দায়িত্ব বেড়ে যাবে তো, তাই বললাম। কেন, একটা শিশুর দায়িত্ব নিতে গেলে কি হবে আপনার? তুমি বুঝবে না, বাদাম খাও। আর খাবে? লবণ মরিচ শেষ হয়ে গেছে, আর একটু এনে দিন। বাদাম আছে, আর লাগবে না। ওকে, বসো এখানে। রিমঝিম বাদাম একটা সিলে মুখে দিয়ে বাইক থেকে নামলো রোডের উপর। অনেকক্ষণ বাদে পুরো পার্লার বাস যায় এই রোড দিয়ে। রিমঝিম একটা বাসকে লক্ষ্য করে একটু কিনারা এসে দাঁড়ালো। স্পর্শ দূর থেকে লবণ মরিচ নিয়ে আসছে। রিমের কানের কাছে স্পর্শের একটা কথাই বাজতে লাগলো হঠাৎ করে, কখনো যদি মনে হয় আমি তোমার থেকে দূরে চলে গিয়েছি, বিশ্বাস করবে না। স্পর্শ আসার আগে রিম দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো, হাঁপাতে হাঁপাতে বলল, ওই কথাটির মানে কি স্পর্শ? কিছু না, চলো বাড়ি ফিরে যাই। বলুন আমাকে, তাহলে কেন বললেন যদি নাই বা বুঝতে চান? একদিন বুঝবে, শুধু মনে রেখো কথাটা। এখন বাইকে বসো, লেট হলে আবার মা রাগ করবে। রিম কিছু বুঝলো না, শুধু মাথায় একটা কথা ঢুকিয়ে নিল, আর সেটা হলো স্পর্শ ওর থেকে কিছু লুকাচ্ছে। যেটা লুকাচ্ছে সেটা অত্যাধিক মারাত্মক, তা না হলে কেউ হারিয়ে যাওয়ার কথা বলে না। কিন্তু সে তো আমাকে পুরো কথাটা বলতেই চাচ্ছে না। কি ভাবছো রি? কিছু না, বাসায় যাব। আর ভাল লাগছে না আমার। ভালো লাগবে কেন? মাথায় তোমার বলা লাইনটাকে উলট করা ব্যস্ত এখন আপনি। আর কি করব? আপনি একটা কথা বললেন, কিন্তু তার সংজ্ঞা দিলেন না। স্ট্রেঞ্জ না? আমি কোনো স্ট্রেঞ্জ দেখছি না। আমাকে একটা আর্টিকেল বানাতে হবে, সেটাই ভাববো এখন। তুমি আমাকে আরেকটা সংজ্ঞা খুঁজতে দিবে না? রিমঝিমকে নিয়ে স্পর্শ রিমদের বাসা ঢুকলো এখন। বউ ভাতের নিয়ম অনুসারে এই বাসা থাকবে।
তামিম একটা পাঞ্জাবি পরে ডালা সব পাহারা দিচ্ছে। রিমকে দেখতে পেয়ে ওর মুখে হাসি ফুটলো। এক দৌড়ে রিমকে ঝাপটে ধরে সে বলল, আপু দেখো, আমি এবার পাহারা দিচ্ছি। খুব ভালো, কিন্তু এসব নেয়ার লোক তো নেই। তাহলে তুমি শুধু শুধু এত কষ্ট করছো কেন? রিন্তি নিবে, আমি জানি, তাই তো। আচ্ছা পাহারা দাও তাহলে। রিম, এদিকে আয়। মায়ের ডাকে রিম চলে গেল রান্নাঘরে দিকে। স্পর্শ তামিমকে উপরে তুলে ঘুরিয়ে নিজের কোলে বসিয়ে বলল, আবার দাদু ডাকো তো। এখনো তো আমার দাদুর মতন লাগছে না, ভাই বাবুর মতো লাগছে। দুলা ভাই ডাকবি, বুঝলি? দুলা ভাই? ধুলা না, দুলা। আবার বলো তো। রিহাব রিমঝিমের রুমটা ঠিকঠাক করছে আখির সাহায্য। দুজন মিলে অনেক দুষ্টামি করলো আজ। আর কদিন বাদেই তাদেরও বিয়ে হয়ে যাবে। 2 এ 2 4 হবে। রিম, স্পর্শ আর রিহাব আখি। রিমঝিম মাকে পিঠা বানাতে সাহায্য করছে। স্পর্শ তামিমের সাথে গল্প করছিল কিছুক্ষণ, কিন্তু তামিম ওর কাছে বেশি থাকলো না। রিতনিকে দেখে ঝগড়া করতে চলে গেছে সে। তাই স্পর্শ একটু ফ্রেশ হতে রিমঝিমের রুমে ঢুকলো। বৌভাতের রুম সাজানো হয় কিনা তা জানতো না স্পর্শ, কিন্তু রিমঝিমের রুমটা ফুলের সাজানো দেখে বেশ অবাক হলো সে। সাথে মুখে হাসি ফুটলো। গোলাপ আর বেলি নয়, সব গাঁদা ফুল আর রজনীগন্ধা, তাও দেখতে বেশ লাগছে। রিহাব যান মন থেকে করলো সেটাই অনেক। রিম পিঠার ট্রেটা হাতে নিয়ে সোফায় কাছে এসে দেখলো স্পর্শ নেই, মনে হয় ওর রুমে। তা ভেবে রিম তার রুমের দিকে গেল। ওমা, রুমেও নেই। রিমঝিম কি আর করাবে, নিচু হয়ে বিছানার উপরে ট্রেটা রাখতে গেল। কিছুক্ষণের মধ্যে হুট করে একটা গাঁদা ফুলের মালা এসে ওর গলায় ঝুলে গেল। তা আবার মেন পয়েন্ট স্পর্শর হাতে। সে মালা মুঠো করে ধরে এক টান দিয়ে রিমকে সামনে এনে দাঁড় করালো। কি এসব বাদ দিয়ে পিঠা খান, ঘর ভর্তি মানুষ সব। সব তো আমাদের জন্যই আসছে। তো কি আমাদের প্রেম দেখবে এখন? দরজা লাগিয়ে দেবো, দাও পিঠা। মেয়েরা বিয়ের পর সুপার আনরোম্যান্টিক হয়ে যায়, তোমাকে না দেখলে বিশ্বাসই করতাম না। রিম কিছু না বলে একটা কিসের যেন ভাবনায় কপাল কুঁচকে গলা থেকে ফুলের মালাটা খুলে ফেলল। তারপর চলে গেল। স্পর্শ বিছানায় গোল হয়ে বসে পিঠা খাবে বলে। তামিম দরজার ফাঁক দিয়ে চোরের মতো এদিকে চেয়ে আছে। স্পর্শ বিষয়টা টের পেয়ে তামিমকে ভিতরে ঢেকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। বলছি দুলা ভাই, রিন্তি যদি তোমাকে এই রুমে ফুল চুরি করে, আমি এখানে সারা রাত দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। তামিমের বলা কথাটি শুনে স্পর্শ বোকা বনে গেল। এরপর তামিমের উত্তর চাওয়া চেহারা ভাব দেখে হালকা কেশে সে বলল, আমি আর তোমার আপু থাকবো তো এখানে, তাহলে রিনেটি কি করে চুরি করবে? তোমরা তো ঘুমাবা, ও যদি সেই সময় এসে যায়? আমি যদি দরজা লক করি তাহলে সে কি করে আসবে? লজিক দেওয়ার কথাটি শুনে তামিম গভীর ভাবনা চিন্তা করলো। এরপর বলল, ঠিক বলছো, ভালো করে দরজা লাগিয়ে দিবে যাতে ও আসতে না পারে। তাহলে আমি এখন যাই। তামিম চলে গেল সোফার রুমে ডালাগুলো পাহারা দিতে। রিম আনমনে রান্নাঘরে এসে বাবার জন্য চা বানাচ্ছে। মা পাশে এসে বলল, কি রে, তোর মুখটা অমন করে রেখেছিস কেন? না কিছু না। আচ্ছা ভাইয়ের বিয়েটা কবে হবে? দেখি, পরের মাসে ঠিকঠাক হলে ওদেরও বিয়েটা দিয়ে দিব। রিমঝিম মুচকি হেসে চায়ের কাপ হাতে নিয়ে বাবার কাছে গেল। বাবা তার রুমের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। বাবার পাশে চায়ের কাপটা রেখে রিম চুপ করে বসে থাকলো সেখানে। বাবা জানলার থেকে মুখটা সরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমার রিমের মন খারাপ কেন? মন খারাপ না, এমনিতে একটু টেনশন হচ্ছে ওনাকে নিয়ে। বাবা বুড়ুকুসকে বললেন, কিসের টেনশন? উনি আসলে আমাকে আজ একটা কথা বললেন। কখনো তাকে কাছে না পেলে বা খুঁজে না পেলে আমি যেন তার অনুপস্থিতি বিশ্বাস না করি। তো এটাতে টেনশনের কি আছে? বিয়ের পরের দিন এটা কেন বললো সেটাই বুঝতে পারছি না। তোকে স্ট্রং থাকার জন্য হয়তো বলেছে। সবকিছু নেগেটিভ মনে করিস না। দেখলি তো, বিয়ের পরের দিন এখন মন খারাপ করে ঘোরাফেরা করছিস। তোর এখন দাঁত বের করে হাসাহাসি করা উচিত, বোকা মেয়ে। রিম বাবার কথায় একটু ভরসা পেলেন। মুচকি হেসে সে চলে আসলো স্পর্শর কাছে। স্পর্শ তখন ফোনে রিপনের সাথে কথা বলছিলেন। রিপন বলল, অবস্থা আগের মতোই। আশিকের সব আত্মীয় স্বজন এসে হাজির হয়েছে এখানে। রিপন বসার জায়গাটুকু পাচ্ছে না।
ওরা সবাই এখন এমন ভাব করছে যেন তারাই সব, অথচ যে সময় আশিকের কাউকে দরকার ছিল তখন কেউ ছিল না রিপন আর স্পর্শ ছাড়া। স্পর্শ তাও একটু নিশ্চিত হলো। রিমঝিম ড্রেসিং টেবিলে থেকে চুরি নিয়ে চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে তার চুরুনি আলনার কাছে এসে দাঁড়ালো। হাতে চুড়িগুলো খুলে আলনায় রেখে দিল সে। স্পর্শ ফোন টেবিলের উপরে রেখে দেওয়ার সময় বলল, তোমার গুণধর ভাই আমাকে আজ কি বললো জানো? কি? সে আমাদের রুমটা সারা রাত ধরে পাহারা দেবে, রিলোতে না হলে ফুল চুরি করবে। কবে যে ওর মাথায় বুদ্ধি হবে কে জানে। রিম চুরির আয়নায় হাত বোলাচ্ছিলেন। স্পর্শ ঠিক ওর পিছে দাঁড়িয়ে তার হাত দুটো বাড়িয়ে সেও চুলগুলো ছুঁয়ে দেখছে। রিম ওর হাতগুলো দেখে মিটিমিটি হাসছে। স্পর্শ এবার রিমের হাত দুটো ধরল। রিম স্পর্শর দিকে ফিরে দাঁড়িয়ে বলল, আমার না হুট করে মনে ভয় এসে গেছে। আপনি সত্যি করে বলুন না যে কি হয়েছে। রিম, কিছুই হয়নি, তুমি আমার ওই কথাটা বাদ দাও। আমি এমনি বলেছিলাম, এখন সেই সময় না ওইসব ভাবার। এদিকে আসো। স্পর্শ রিমকে টেনে এনে বিছানায় বসালো, তারপর নিজে ওর পাশে বসে বলল, কাল বিয়ে হয়েছে আমাদের, আজ বউ ভাত, আমাদের উচিত জীবনটা সুন্দরভাবে কাটানো। রিম দুষ্টু করে হাসলো, তারপর একটু কাছে এসে বলল, কিভাবে কাটানো উচিত? স্পর্শ কিছুটা চমকালো রিমের হুটহাট মুড পাল্টালো দেখে। এরপর সে বলল, শালাবাবুকে ডাকবো নাকি রুম পাহারা দিতে? দরকার নেই, হাত ধরাটাও হবে না তাহলে। একটা শালাই পেয়েছি বটে আমি। রাত 10টা বাজে। রিমঝিম স্পর্শর পাঞ্জাবি বোতামগুলো গুনছে এক এক করে, আর স্পর্শ এক হাতে ওকে আগলে ধরে রেখে রিমঝিমের রুমের ওয়ালে টাঙানো একটি ছবি দেখছে। ছবিটা গ্রামীণ দৃশ্যর। রিমঝিম 1 2 3 4 করে গুনে গুনে স্পর্শ দিকে মাথা উঁচু করে চেয়ে থাকে, বলল, আশিক ভাইয়ের কি খবর? স্পর্শ দৃশ্যটা থেকে চোখ সরিয়ে বলল, ভালোই, ওর পরিবারের সবাই ওর খুব খেয়াল রাখছে। রিম বুদাম গুনতে গুনতে ঠুস করে একটা ছুড়িয়ে ফেলল। ভয়ে এক লাফে উঠে বসলো সে। স্পর্শ মনন ছিল আরেকদিকে। রিমের এমন হুট করে উঠে বসা দেখে সেও চমকে গেল। সে উঠে গিয়ে বলল, কি হয়েছে? না মানে নতুন কেনা পাঞ্জাবিটার বোতাম ছুটিয়ে ফেলেছি, সরি। সমস্যা নেই, তুমিই তো ছিড়বা, আর কেই বা আছে। রিম লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলো। স্পর্শ রিমের থুতনি ধরে বলল, আমাকে এত ভয় পাও কেন বলো তো? আজ পর্যন্ত কি করেছি যে এরকম বাঘের মতন ভয় পাও মাঝে মাঝে? জানি না, আপনার ওই দুটো চোখ দেখলে আমার হুট করে ভয় চলে আসে। স্পর্শ রিমঝিমের মুখের সামনে চুলগুলোকে কানের পিছনে নিয়ে গুজে দিয়ে বলল, আমার এই জীবনটা অনেক অগোছালো। মানে আমি কি চাই আমি জানি না, মাঝে মাঝে এমন কিছু করে ফেলি যার ফল সারা জীবন ধরে ভুগতে হয়। আমি ওইরকম সমাজসেবক না, তবে আমি আশিককে বাঁচাতেই জাকির চাচার দলের সাথে মারপিট করেছিলাম। অ্যাজ এ গুড ফ্রেন্ড হিসেবে যে দায়িত্ব থাকে সেটা পূরণ করতে গিয়েছিলাম। আর তাই এখন কি? স্পর্শ ঘর থেকে বেরিয়ে আসলো। মনে মনে নিজে নিজেকেই বকতে থাকলো যে সে কিনা রিমকে এসব বলতে চাচ্ছিল। কি হলো, পুরোটা শেষ তো করুন। রিম আরেকটু এগিয়ে এসে আবারও শুনতে চাইল। স্পর্শ উপায় না পেয়ে রিমকে কিস করে বসছে। কোনো মতে বিষয়টা কাটানো দরকার ছিল, তাই সে এটাই করলো। রিম চোখ বড় তো করে রাখলো, তাও শেষে আবারও জিজ্ঞাসা করলো কথাটা যেটা স্পর্শ বলতে গিয়েও বলছে না। স্পর্শ রিমের চুল টেনে ধরে বলল, আমি যেটা বলবো জাস্ট ওটাই শুনবা আর মাথায় নিবা। যেটা বলিনি সেটা জোর করে মুখ থেকে বের করবা না। বাচ্চা মেয়ে বাচ্চার মতোই থাকো। তাহলে কি দরকার ছিল বলেন? নাই বলতেন, শুধু শুধু আমার আগ্রহ বাড়িয়ে দেন সবকিছুতেই। স্পর্শ রিমকে ধরে শুয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকো। রিম মুখটা ফুলিয়ে আরেকদিকে ফিরে কম্বল টেনে বলল, দেখিয়েন আবার নিজে হারিয়ে যেতে গিয়ে আমাকেই না হারিয়ে ফেলেন। কথা শুনে স্পর্শর মনে হলো এটাই সত্যি হতে চলছে। তার বুকটা মুহূর্তেই কেঁপে উঠল। সে রিমকে শোয়া থেকে আবারও টেনে তুলে ঝাঁকিয়ে বলল, খবরদার এই কথা কখনো বলবে না, আন্ডারস্ট্যান্ড? রিম বেশ ভয় পেয়ে গেছে স্পর্শর ধমকে, সাথে চমকেও গেছে। কারণ তার রাগ করে বলা কথা স্পর্শ এত সিরিয়াস কেন নিল সেটাই ভাবার বিষয়। স্পর্শর ফোন বারবার বাজছে।
বলে হাত লেগে ভাইব্রেশন হয়ে গিয়েছিল। তারপরও স্পর্শ টের পেয়ে জলদি করে রিসিভ করে নিল রিম আর ওর কথাই মাঝি। রিপন জানালো আশিকের অবস্থা আরো খারাপ হচ্ছে। ও বারবার স্পর্শকে খুঁজছে, সে যেন জলদি আসে। স্পর্শ বিছানা থেকে নেমে বেরিয়ে যেতে দিতে বলল, আই এম সরি রিম। ব্যাস, আর কিছুই বলল না সে। রিম আজও অনেক প্রশ্নের মাঝে আটকে পড়ল। স্পর্শ ওকে কিছুই জানাবে না, তার নিজেকেই সবটার উত্তর বের করতে হবে। তার আগে আশিক ভাইয়ের এমন হালের কথা তমা জানে কিনা সেটা বের করতে হবে আমায়। রিম তার ফোন খুঁজে তমাকে ফোন করেছে। তমাও হসপিটালে। তমা কান্নার জন্য কোনো কথাই বলতে পারছে না। রিম বুদ্ধি করে তমা থেকে হসপিটালের অ্যাড্রেসটা নিল। তারপর একটা রিক্সা ধরে সেও বেরিয়ে পড়েছে। এখন তমাই সব প্রশ্নের জবাব আমায় দিতে পারবে। রিমের খবর নেই এখন সময় কি চলে। এখন রাত 11টার বেশি বাজে। রোড আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। যখন একদম ফাঁকা রোডে রিক্সা ঢুকলো তখন রিমের ভয় করা শুরু করলো। সে ভুলে গিয়েছিল এখন সে একা। পরে রিক্সার মাঝে বসে আছে সে। কোনো রকম হসপিটালে পৌঁছাতে পারলেই হলো। আসার সময় না হয় স্পর্শের সাথে আসবো, একটু বকবে, তাও ঠিক আছে। কিন্তু তার আগে হলো এক বিপত্তি। এই যে ফাঁকা রোড, নতুন বউ, গলায় সোনার চেন টিকচিক করছে ক্রমশে। রিমঝিমের বেকুব ছিল এটা। এরকম একটা সময় চেনটা খুলে বের হলে হয়তোবা এখন তার এই ঝামেলায় পড়তে হতো না। রিমের আবার কত সাহস যে হাইজাকার তার চেনটা চেয়েছে রিক্সা থামিয়ে সে তার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ভেবেছিল এমনি এমনি ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে, বেশি কিছু করবে না। কিন্তু হাইজাকার যখন ওর হাতে এক ঘা মেরে দিল তখন ওর হুঁশ আসলো। কান্নার জন্য কিছুই করতে পারলো না। হাইজাকার ওর ফোন আর চেন নিয়ে ভেগেছে। রিক্সাওয়ালা রোবটের মতো দাঁড়িয়ে সবটা দেখলো। সে কিছু করতে গেলে তাকে জখম হতে হতো। রিম কান্না থামিয়ে বলল, যেখানে যাচ্ছিলেন সেখানে চলুন। আপা, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে তো। হসপিটালে যাচ্ছি, ওখানে যা করার করে নিব। এখন আমাকে হসপিটালে যেতে হবে। হসপিটালে এসেই রিম ছুটল 3rd ফ্লোরের দিকে। শরীর আঁচল দিয়ে হাত ঢেকে রেখেছে সে। সবার আগে নজরে পড়ল তমাকেই। আশিকের পরিবারের সবার মাঝে তমাকে দেখে চিনে ফেলল সে। ওকে চিনতে পেয়ে একটা ডাক দিল সে। স্পর্শ সে সময় আশিকের সাথে মিট করতে গেছে রুমে। রিমকে সে দেখেনি এখনো। তমা রিমকে দেখে কেঁদে ফেললো। ওকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে সে। রিম শুধু জিজ্ঞাসা করলো আশিকের ঠিক কি হয়েছে। তমা জানালো সবটা। সে শুধু অ্যাক্সিডেন্ট নয়, বরং জাকির চাচা দলের একজন সদস্য গুলিতে ওর আজ এই অবস্থা। কথাটা শুনে রিম চোখ বড় করে ফেললো। তাহলে কি এখন? সেসব ভাবা বাদ দিয়ে রিম আবারও জিজ্ঞাসা করলো স্পর্শের সাথে এর কি সম্পর্ক। তমা চোখ মুছতে মুছতে জানালো, আশিককে মারার জন্য জাকির চাচা খুঁজছিল। তাকে সেটা জানতে পেরে স্পর্শ তাদের সাথে মারপিট করে এসেছে। এখন আশিক জাকিরের কাছে যেমন দোষী, স্পর্শ ঠিক তাই। এই কারণে স্পর্শেরও ক্ষতি করার চেষ্টা করতে পারেন উনি। বদলা নেওয়ার জন্য রিপনেরও কম ক্ষতি করেননি উনি। আশিক সব জানিয়েছে তমাকে। রিম দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। তার পিছে পিছে এত কিছু হয়ে গেল অথচ সে কিনা কিছুই জানে না। তমা আশিকের মায়ের কাছে এসে বসলো আবার। রিম আশিকের কেবিনের পাশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আশিকের পাশে স্পর্শকে বসে আছে। আশিকের সাথে কথা বলছে সে। আশিকের শুধু করুণ দৃষ্টিতে স্পর্শের মুখে দিকে চেয়ে আছে। যদি এরকম দুর্ঘটনা স্পর্শের সাথেও ঘটে আমি কি করে বাঁচবো? রিম মাথায় হাত দিয়ে দুপা হাঁটতেই অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে তমা এসে রিমকে ধরে স্পর্শকে ডাকলো কয়েকবার। স্পর্শ রিমঝিমের নাম শুনে ভাবলো ও এখানে কেন আসবে। পরে গোলাগুলি শুনে বেরিয়ে আসলো রুম থেকে। হঠাৎ এখানে রিমকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে কিছুই বুঝলো না সে। রিমকে নিচ থেকে তুলতে তুলতে বলল, কি হয়েছে ওর? আর ও এখানে কি করে? নাসরা স্পর্শকে বিচলিত হতে মানা করেছে, কারণ একে তো হুট করে রিমকে এখানে এ সময় দেখে স্পর্শ আগাগোড়া কিছুই বুঝছিল না। তার উপরে ওকে এভাবে সেন্সলেস হয়ে অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে আরো টেনশন হয়ে গেল সে। আবারও নাস চোখ বড় করে বললেন,
মাই গড, ওনার হাতে এমন অবস্থা হলো কি করে? রিমঝিম হসপিটালের বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ একবার যাচ্ছে সামনে বসে থাকা স্পর্শ দিকে, আবার মাঝে মাঝে এদিক ওদিকও যাচ্ছে। আর স্পর্শ চোখ রিমের হাতের দিকে, যেটাতে ব্যান্ডেজ করা। রিম ঢুক গিলে একটু নড়ে চড়ে বসেছে বারবার। স্পর্শ হাতের ঘড়িটা কটা বাজে সেটা দেখলো। তারপর রিমকে হুট করে টেনে বেড থেকে নামিয়ে হাঁটা ধরলো। রিম কিছু বলার সাহসও পাচ্ছে না, শুধু এটা বুঝছে সেই স্পর্শ খুব রেগে আছে। স্পর্শ রিমকে নিয়ে বাড়ি ফিরে আসলো। মা বাবা রিহাব জিজ্ঞাসা করছে বারবার যে তারা দুজন এত রাতে কোথায় গিয়েছিল, আর রিমের হাতে ব্যান্ডেজই বা কেন। মা তো হট্টগোল শুরু করে দিয়েছে রিমের গলায় স্বর্ণর চেনটা মেসিং দেখে। স্পর্শ রিমের হাতটা ছেড়ে দিয়ে রুমের ভিতরে ঢুকে গেছে। রিম সবাইকে ঘটনাটা বলে নিজেও রুমে ফিরে আসলো। স্পর্শ জানলা ধারে দাঁড়িয়ে আছে। রিম আস্তে করে কাছে এসে বলল, সরি, আমি সত্যিটা জানার জন্য আর আশিক ভাইকে দেখার জন্য গিয়েছিলাম ওখানে, ব্যাস এটুকুই। পথে হাইজ্যাকার অ্যাটাক করলো। প্রথমে চেন দিতে চাচ্ছিলাম না বলে এমনটা করে ফেললো। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে কত রাত হয়ে গেছে, আমি একা। স্পর্শ চুপচাপ জানলার গ্রিল ছুঁয়ে তার রুমের দিকে তাকিয়ে আছে। রিম স্পর্শ বুঝালো হাতটা ধরে বলল, কথা বলবেন না? স্পর্শ হাত ছড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল চুপচাপ। রিমের কান্না আসছে ওর এমন রাগ দেখে। সে নিজেও বিছানায় এসে বসলো, কিন্তু তার ঘুম আসলো না, কারণ প্রিয় মানুষটা যে তার উপরে রেগে আছে, ব্যাপারটা খুব কষ্টের। আসলে দোষটা আমারই। আমি দাপট দেখিয়ে এত রাত করে বের হয়ে এত বড় বিপদ ডেকে আনলাম, কিন্তু আমার যে কিছুই করা ছিল না। উনি তো আমাকে সত্যিটা বলতে চাইছিলেন না। কি হলো, কথা বলবেন না? রিমের আর কিছু করার নাই, মুখ আরেকদিকে ঘুমিয়ে সেও শুয়ে পড়েছে। এখন ভোর হয়ে গেছে। রিম খুব সহযত্নে স্পর্শর বুকে মুখ লুকিয়ে ঘুমাচ্ছে, ব্যান্ডেজ করা হাতটা ওর গায়ে লাগিয়ে। স্পর্শ জেগে গেছে আরো আগে। নড়লে রিম জেগে যাবে বলে নড়ছে না সে। কাল রাতে রাগ দেখানোটা জরুরি ছিল, চর মারা উচিত ছিল এমন বেকুবি কাজের জন্য, কিন্তু সে নিজে আগে থেকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসেছিল বলে আর আঘাত দিলাম না। ও বোঝে না ওর এরকম কাজের জন্য আমার সাথে সাথে নিজেও বিপদে পড়বে, আর পড়েওছেও। মা যখন শুনবে তার দেওয়ার সোনার চেনটা খোয়া গেছে, সব মাথায় তুলবে। নতুন ঝামেলা হতে চলেছে এখন। এই মেয়েটা কবে যে বুঝবে, সেদিন আমি থাকবো কিনা সেটাও তো জানি না। রিম এবার জেগে গেছে, কারণ চারপাশ থেকে আজান শোনা যাচ্ছিল। রিম উঠে বসে চোখ ডলে সবার আগে বলল, সরি। স্পর্শ তাও কথা বলে না ওর সাথে। পাঞ্জাবি টেনে টুনে সে গেল ফ্রেশ হতে। রিমের রাগ হলো খুব। ঘুম থেকে ওঠার পরও রাগ দেখাচ্ছে, এত দেমা। রিম বিছানা থেকে নেমে হনহনি স্পর্শের সাথে সাথে ওয়াশরুমের দিকে ছুটল। স্পর্শ দরজা লাগানোর আগেই সেও ঢুকে গিয়ে বলল, বের হব না আমি, আগে থেকে বলে দিচ্ছি। রিমঝিম আমার মেজাজ এমনি তো গরম হয়ে আছে, আর বাড়াবা না। রিম কোমরে হাত দিয়ে এগিয়ে গিয়ে বলল, কেন, কি করবেন আপনি? মার খাবা? খুব শখ। রিম ছল ছল চোখে তাকিয়ে বলল, মারবেন? মারেন, তাও রাগ দেখাবেন না, আমার ভালো লাগছে না একটু। স্পর্শ রিমকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, আর কখনো আমাকে না বলে ভেবে বেরিয়ে যাবে। কাল যদি তোমার আরো খারাপ কিছু হয়ে যেত, তখন আমি কি করতাম? সরি, আর কখনো এমনটা হবে না। সরি টু। এখন যাও, রেস্ট নাও। আর শোনো, কি? মা গলা চেইনটার কথা জিজ্ঞেস করলে বলবে আমি নিয়েছি। কেন নিয়েছি সেটা বলতে হবে না, শুধু বলবো আমি নিয়েছি, ঠিক আছে? মিথ্যে কেন বলবো? সত্যি বললে মা তোমার উপর অনেক অনেক রেগে যাবে, সেটা ভালো দেখায়। আমি নিয়েছি শুনলে মা রাগ করবে না। ওকে। রিম চলে গেল। স্পর্শ মনে করার চেষ্টা করছে চেনটার ডিজাইন কেমন ছিল। বাবার থেকে টাকা নিয়ে সেম একটা চেন বানিয়ে দিতে হবে, যাতে মা পরে চাইলে সাথে সাথে দিয়ে দিতে পারি। রিম আবারও ঘুমিয়ে পড়েছে। স্পর্শ ফোন নিয়ে ছাদে এসে জাকির চাচার দলের একটা লোককে বেশ কয়েকবার কল করার পর সে রিসিভ করলো। স্পর্শ ওকে জানালো সে জাকির চাচার সাথে সামনাসামনি কথা বলতে চায়। লোকটা শুরুতেই বলে দিল সম্ভব না। স্পর্শ ধমকিয়ে বলল সে সিরিয়াসলি দেখা করতে চায়, জরুরি কিছু কথা আছে। লোকটা আর কোনো কথা না বলেই লাইন কেটে দিয়েছে। স্পর্শর মেজাজ গরম হয়ে যাচ্ছে অনেক। সামান্য দেখা করতে হয়তো ভেজাল লাগে, একবার হাতের কাছে পাই মেয়েরা একদম দাম বের করিয়ে দাও।
রিমঝিম ঘুম থেকে উঠে স্পর্শকে না দেখে আবারও চিন্তায় পড়ে গেল। হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। রুম থেকে বের হতে না হতে রিম দেখলো স্পর্শ বাসায় ঢুকেছে। রিম শাস্তির নিঃশ্বাস নিয়ে চেয়ে রইল ওর দিকে। স্পর্শ রিমকে দেখতে পেয়ে বলল, আজ আমাদের বাসায় ফিরে যাবো আমরা। আমার আবার অফিস শুরু করতে হবে, অনেক ঝামেলা। আচ্ছা। আবারও চিন্তা করছো? না, আসুন তো এদিকে। রিম স্পর্শ হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। ওকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে নিচু হয়ে বসলো। তারপর স্পর্শের হাত দুটো ধরে বলল, ওই জাকির চাচার সাথে যা ভেজাল করার করে ফেলেছেন, আর করতে হবে না। আমি চাই না আর কোনো বিপদ আসুক। আমি যদি জানতে পারি আপনি আরো ওই বিপদের মুখোমুখি হতে চেয়েছেন, তাহলে আমি আগে রিম হয়ে যাব, যে আপনাকে ঘৃণা করত। স্পর্শ হাসলো, যেন রিমের কথা তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে চলে গেল। রিম ভুরু কুঁচকে বলল, কথা কানে যায়নি? গেছে, এবার উঠুন। কয়টা বাজে খবর আছে? আমি তো যাচ্ছি রেডি হতে। অফিস যাওয়ার আগে তোমাদের বাসায় বাজার করে দিয়ে যেতে হবে, সেটার কাজ সেরে তারপর যাবো। নিজের খেয়াল রাখবে। এমনি তো তুমি এখন দুর্বল অনেক। কিসের অনেক? আমি একদম ফিট। তা তো দেখতেই পাচ্ছি। সরো এখন। আর বাইরে কি করছো? শুয়ে থাকো চুপচাপ। হাতে সামান্য ব্যথা দেখে এমনটা করছেন? আমার মনে হয়েছিল হাতে ব্যথা আমি পেয়েছি, তার উপর অজ্ঞান হয়ে গিয়েছিল। কি পরিমাণ টেনশন হয়েছিল আমার। সকাল 10টার সময় রিম স্পর্শদের বাসায় ঢুকে চোরের মতো এদিক ওদিকে ঘোরাফেরা করছে। রোকসানা বেগম নজরে এখনও তার গলা চেনটার উধাও হওয়ার বিষয়টা পড়েনি। রিম স্পর্শ রুমে এসে এক কোণায় চুপচাপ বসে আছে। রোকসানা বেগমকে সে স্পর্শ চেয়েও বেশি ভয় পায়। কোনো মতে এখন ওনার চোখকে ফাঁকি দিয়ে খাপটি মেরে সে এখানে বসে আছে। রোকসানা বেগম হঠাৎ দুপুরের 12টার দিকে রিমকে একটা ডাক দিল। এতক্ষণ সিরিয়াল দেখছিল। রিমের কলেজা কাঁপাচ্ছে অনবরত। পা টিপে টিপে সে রুমের দিকে গেল। রোকসানা বেগম বললেন, আজ বিকেলে কিছু মেহমান আসবে ওকে দেখতে, যেন সে সেজে গুজে থাকে। রিম মাথা নাড়ালো। রোকসানা বেগম টিভির দিকে চোখ সরিয়ে রিমের দিকে এক নজর তাকালো, তারপর বললেন, নীল রঙের শাড়ি পরিও। কথা শেষ করতেই যেতে তার চোখ গেল রিমের খালি গলার দিকে। রিম ঢুক গিলে ফেলেছে এমন চাহনি দেখে। এ কি, তোমার গলা খালি কেন? মানে আসলে কি মানে করছো? চেন খুলেছো কেন? রিম ভয়ের চোটে স্পর্শ শিখিয়ে দেওয়া মিথ্যে কথাগুলো বলতে পারছে না। রীতিমতো কাঁপাচ্ছে ভয়ে। রোকসানা বেগম উঠে এসে বললেন, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রিম রোকসানা বেগমকে রেগে থাকতে দেখে ফরফর করে সত্যি কথাটাই বলে দিল। সে কাল হাইজাকা ধরে নিয়ে গেছে। রোকসানা বেগম এক চিৎকার করলেন। ওপাশ থেকে আসমা আর আখি দৌড়ে আসলো ওনার চিৎকার শুনে। উনি মাথায় হাত দিয়ে বললেন, কি অলক্ষী ঘরে ঢুকালাম, আমার এত স্বাদের চেন কিনে চোরকে দিয়ে দিল। আমার নিজের হাতে গড়া এই সংসার এই মেয়ে তো মনে হয় দুদিনেই শেষ করে দিবে। মা, আমি আসলে। চুপ, একদম চুপ। আবার মুখে মুখে কথা। তোমার সাহস হলো কি করে রাত করে বের হওয়া? নির্লজ্জ মেয়ে কোথাকার। অবশ্য কাকে কি বলছি, তোমার তো এমন রাত বিরাতে বাসা থেকে পালানোর স্বভাব আছে, পুরনো। তুমি তো এসবে পটু, সব সময় ধরা খাও না। খেলে তো সেদিন, যেদিন আমার দেওয়া চেনটা গলায় ছিল, তোমার হাত কাইটা নিয়ে যায় নাই। রিম চোখের পানি মুছছে বারবার। তার মা বাবা এমনকি রিহাব কখনো এমন করে কথা বলেনি ওর সাথে। খুব খারাপ লাগছে ওর। এখন মনে হচ্ছে মিথ্যা বলাই হয়তো সে বেঁচে যেত, এত কথা আর শুনতে হতো না। রোকসানা বেগম রেগে ফোন হাতে নিয়ে স্পর্শ বাবাকে ফোন করছে জানানোর জন্য। রিম কাঁদতে কাঁদতে রুমে ফিরে এসেছে। আখি ওর কাঁধে হাত রেখে বলল, মায়ের কথায় কষ্ট না পেতে। মা এমন করেই কথা বলে। বিকেলের দিকে স্পর্শ বাড়ি ফিরল। রিম ঘটনাকাঙ্ক্ষে আগেই দুপুরে খাবার খেয়ে এখন ঘুমাচ্ছে। স্পর্শ অফিসের ব্যাগটাকে টেবিলের উপরে রেখে ফ্রেশ হয়ে আসলো। তারপর আস্তে করে রিমের কাছে এসে ওর কপালে চুমু দিয়ে চলে গেল লাঞ্চ করতে। দুপুরের খাওয়া হয়নি তার। টেবিলে সব রাখা আছে। খাবার মুখে দিতেই ওর মনে আসলো রিমের চোখে পানি দেখেছিল, নাকি মনের ভুল। ঘুমিয়ে আবার মানুষ কাঁদে নাকি? খাওয়া শেষ করে স্পর্শ রিমের পাশে এসে শুয়ে পড়ল। এত দূর জার্নি করা টাফ ব্যাপার। রিমকে জড়িয়ে ধরল ক্লান্তি কমানোর জন্য। তখনই সে খেয়াল করলো রিমের হাতে ব্যান্ডেজ নেই। অবাক হলো সে। পরে ভাবলো হয়তো বিরক্ত লাগছিল বলে খুলে ফেলেছে। এবার ওর নজর গেল ফ্লোরের দিকে।
ফ্লোরে যত্রতত্র হয়ে পড়ে আছে রক্তমাখা প্যান্টিস, পাশেই ডাস্টবিন। তাহলে সেখানে না ফেলে এভাবে ফ্লোরে ফেলে রেখেছে কেন মেয়েটা? কিছু একটা তো হয়েছে, কিন্তু কি হয়েছে? রিম, রিম, ওঠো। রিম নড়ে চড়ে কম্বলের ভিতরে চলে গেল ভালো মতো। শীতের বিকেলটায় উষ্ণতায় পরিপূর্ণ থাকলে বলে এমন সময় উঠতে মন চায় না তেমন। রিমেরও তাই, বরং পাশে স্বামীকে পেয়ে সে তাকে জড়িয়ে ধরল ভালো মতো। এবার আরো ভালো ঘুম হবে। স্পর্শ তার বউকে আগলে রাখলো। মাঝে মাঝে অনেক বাচ্চামো করে মেয়েটা। স্পর্শ রিমের কপালের উপরে চুলগুলো হাত দিয়ে বুলাতে বুলাতে চোখটা বন্ধ করলো। যখন চোখ খুললো তখন সে রিমকে পাশে পেল না। দরজা খুললো, মনে হয় চলে গেছে। আর শুয়ে থেকে কাজ নেই, দেখি একটু টিভি দেখি, আজকের খবর দেখবো, সাথে গরম গরম চার পাকোড়া। রিম নিশ্চয়ই এখন পাকোড়া বানাবে। ভাবতে ভাবতে স্পর্শ সোফায় এসে বসলো। রোকসানা বেগম তার রুমে থেকে বেরিয়ে স্পর্শকে দেখে গলাটা আরো বেশি ফোলালেন। চুপচাপ ড্রয়িং থেকে পানি নিয়ে খেয়ে পুনরায় নিজের রুমে চলে গেলেন তিনি। রিম পাকোড়ার বাড়িটা স্পর্শের সামনে রেখে চলে নিতেই স্পর্শ রিমের শাড়ির আঁচল ধরে টান দিয়ে বলল, মন খারাপ কেন? রিম মুচকি হেসে বলল, কোথায়? এই তো বেশ কাজ করেছি। তাহলে পাশে বসো। মাকে পাকোড়া দিয়ে আসি, তারপর। ঠিক আছে। রিমঝিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের রুমে গিয়ে পাকড়ও দিয়ে আসলো। আখিকে ডেকে তারপর স্পর্শ পাশে এসে বসে বলল, অফিস কেমন কাটলো? ভালোই। তুমি কি আমাদের কিছু লুকোচ্ছ? না তো। কাল সকাল সকাল আমরা একটা জায়গাতে যাব। কোথায়? সারপ্রাইজ। আগে বললে ভালো হয়। ক্লু দিচ্ছি, আমরা হানিমুনে যাচ্ছি। রিম সব রাগ ভুলে গিয়ে একগাল হাসি ফুটল মুখে। এক দৌড়ে সে রুমে চলে গেছে। স্পর্শ রিমের এমন হাসি খুশি রূপটাই চেয়েছিল, যেটা এতক্ষণ ছিল না। এখনো হানিমুনের টিকিট বুক করা হয়নি। আগে রিমের মন ঠিক করা জরুরি ছিল বলে আগে জানিয়ে দিল। পকেট থেকে ফোন বের করে এখন টিকিট কাটলো সে। রোকসানা বেগম রুম থেকে বেরিয়ে বললেন, আসমা, চা আসতে এত দেরি কেন? চা হয়ে আসছে আপা, এই তো দিচ্ছি। রোকসানা বেগম স্পর্শর দিকে একটিবার তাকালেন, এরপর ওর রুমের দিকে তাকালেন। সেখানে রিম হাসি মুখে ব্যাগে জামা কাপড় সব পরতেছেন। রোকসানা বেগম বড় কোচকে বললেন, কোথায় যাচ্ছিস তোরা? অফিসের কাজ 3 দিন অফ থাকবে, কারণ ওখানে বিল্ডিং পেইন্টিং এর কাজ হচ্ছে, তাই এই সুযোগে রিমকে নিয়ে ঘুরতে যাব। রোকসানা বেগম চোখ বড় করে বললেন, আমার এত শখের চিন্তা কি করে খোয়ালো, তাতে কি তোর কিছুই যা আসলো না? স্পর্শ টিভি থেকে চোখটা সরিয়ে মায়ের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি নেই যে রিম মাকে সত্যিটা বলেছে, আর মা তাকে 7-5 কিছু একটা বলেছে, আর সেজন্যই তখন থেকে ওর মন খারাপ ছিল। এবার সবটা ক্লিয়ার। কি রে? না, কিছুই যায় আসলো না। রিমের বেশি ক্ষতি হয়নি, এটাতেই আমি খুশি। অমন চেইন আরো 1000টা পাওয়া যাবে। ওটা কি শখ করে বানিয়েছিলাম, সেমটা পাওয়া যাবে না। যদি আমি এনে দিই? তুই কেন দিবি? যে হারিয়েছে তার বাপরে বল এনে দিতে, টাকা কি গাছে ধরে? প্রেম পর্দার আড়াল থেকে সবটা শুনছে। স্পর্শ মুচকি এসে বলল, আমি দেবো, রিমের বাবা দেবো, একই ব্যাপার। তুমি চেইনটা পেলেই তো হলো। আর চেইনটা তো তুমি রিমকে দিয়ে দিয়েছিলে, তাহলে এখন কেন তোমার চেইনটা চাই? দিয়ে দিন নাই, ওটা বংশগত। রিম তার পুত্রবধূকে দিত, কিন্তু সেটা আর হলো কই? নিয়ম তৈরি হয়, আবার পরে ভঙ্গ হয়, আবার নতুন নিয়ম হয়। এখন হয় নিয়মটা ভাঙলো, সেম টু সেম চেইনটা কয়েকদিন পর থেকে রিমের গলায় দেখতে পাবে তুমি। আর ভবিষ্যৎ আমার ছেলের বউকে সেই চেইনটাই রিম পরিয়ে দেবে। কথাটা বলে স্পর্শ উঠে চলে গেল। রিম চোরের মতো এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। রোকসানা বেগম রাগ হলেন, আবারও খুশিও হলেন। চেন আরেকটা আসছে তা ভেবে। রিমকে যেটা দিয়েছিল সেটা পুরনো ছিল। সেম যদি এনে দেয় তবে আমার বাবা কোনো আপত্তি নাই। আমার কথা হলো, আমার যা চাই তা আমাকে দিয়ে দিলেই হবে। এবার তোমরা যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা করো, আমার কি? স্পর্শ রিমকে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে লজ্জাবোধ করলো, কারণ যেখানে ওর দোষ ছিল না, চেন হারালোর সাথে সে নিজেও চোট পেল, তারপরও তাকে এত কিছু সইতে হচ্ছে। রিম মাথা নিচু করে বারান্দার দিকে চলে গেল। আর কতক্ষণ এভাবে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকবে সে? তার একটু রাগ হচ্ছে না, বরং খারাপ লাগছে এই ভেবে যে তার কারণে এত দামি একটা চেন খোয়া গেল। মা যা বলেছে তা ঠিক, তিনি তার জায়গায় একদম ঠিক। দোষটা সম্পূর্ণ আমার। আমি কেন কাল রাত করে বের হতে গেলাম? কেন?
রিম চোখ বন্ধ করে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। স্পর্শ ওর কাঁধে মাথা ঠেকিয়ে রেখে বলল, মায়ের কথা কখনো ওভাবে নেবে না, দেখবি সব ভালো লাগছে। হুম আমার মা তোমার তো মা, তাই না? হুম অনেক অনেক জায়গায় ঘোরাবো, দেখবো মন ভালো হয়ে গেছে। রিম পিছন ফিরে মুচকি হেসে বলল, ঘোরার কথা শুনেই খুশি লাগছে। অনেকদিন হলো দূরে কোথাও ঘুরতে যাই না আমি। আফসোস বাড়িতে ছুটি নিতে পারলাম না, 3 দিনেই সব ঘোরাফেরা শেষ করতে হবে। চলবে। চলবে? রিম মাথা নাড়াতে যেতেই ওর চোখ গেল তারই বারান্দা দিকে। সেখানে তামিম নিচে গোল হয়ে বসে এমন ভাব ধরে আছে যেন ওর দুনিয়ার কেউ নেই, একেবারে নিঃসঙ্গ। ফকিরের আল্ট প্রো ম্যাক্স মনে হচ্ছে ওকে দেখে। রিমের এমন অধিক যাওয়া দেখে স্পর্শ তাকালো, দেখে মনে হচ্ছে তামিম বেশ বড় ছ্যাঁকা খেয়েছে, গাল ভেজে একাকার, অনেক কেঁদেছে বোঝা যাচ্ছে। কিন্তু ওর এমন অবস্থার কারণ কি? রিম একটু এগিয়ে গিয়ে ডাক দিল ওকে। তামিম যে কোনো দুনিয়ায় আছে আল্লাহ জানে, তার কোনো দিকে কোনো খবরই নেই। স্পর্শ একটু জোরে ডাক দিল ওকে। এরপর ভেতর থেকে মা এসে দেখলেন তামিম এমন করে বসে আছে আর রিম স্পর্শ মিলে ওকে ডাকছে ক্রমাগত। মা মুচকি হাসলেন, আবার তামিমের কথা ভেবে মুখটা একটু ছোট করে বললেন, তামিমের কাঁটাওয়ালা গাছটাও আবার উধাও। কথাটা শুনে স্পর্শ আর রিম ফিক করে হেসে দিল, কিন্তু তামিমের এমন হাল দেখে হাসি কোনো মতে থামিয়ে তারা অবাক হয়ে বলল, কখন কে চুরি করলো? তামিম ওদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপু এনে দাও আমার গাছটাকে, আমি জানি রিন্তি নিয়েছে। স্পর্শ মুখে হাত দিয়ে হাসলো আবারও, তারপর হাসি থামিয়ে বলল, শালাবাবু আর কেঁদো না, আমি খুঁজে দেবো। এরকম হতদরিদ্রের মতো বসে থাকা তোমাকে মানায় না একদমই। আমরা তো ভেবেছিলাম আরো বড় কিছু হয়েছে, এটা তো জাস্ট একটা গাছ। এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে অলওয়েজ কাটা দিয়ে হেল্প করে রিন্তিকে অ্যাটাক করতে, আর তুমি বলছো কিছু না। আচ্ছা খুঁজে দেবো, কান্নাকাটি বন্ধ করো এখন। তামিম উঠে দাঁড়িয়ে শক্ত চোখে চেয়ে বলল, যদি আমি গাছটা খুঁজে পাই তাহলে সব কাটা রিন্তির গায়ে ফোটাবো আমি। রিম স্পর্শকে বিষয়টা দেখতে বলে চলে গেল নিজের কাছে। রিম এসে নিজে দুটো সালোয়ার কামিজ আর একটা শাড়ি নিল সে, যেখানে যাবে সেখানে পরবে এগুলো, সাথে স্পর্শরও প্যাকিং করে নিল। রোকসানা বেগম রান্নাঘরে এসে ঠুসঠাস করে পাকড় আর আছে কিনা তাই খুঁজছেন। এত ভালো পাকড় বানিয়েছে রিম, মন চায় আরও খেতে। রিম ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হতেই দেখলো রোকসানা বেগম একবার এক পাতিলের ঢাকনা খুলছে, ভিতরে কি আছে। রিম এগিয়ে এসে বলল, কিছু লাগবে মা? না। রোকসানা বেগম মুখ বাঁকিয়ে চলে যেতে নিতেই আবারও গিয়ে থেমে গিয়ে বলল, পাকোড়া আর নেই। 6 পিস আছে, বাবার জন্য রেখেছিলাম, আপনি খান এগুলো, আমি না হয় বাবা আসলে আবার বানিয়ে নিব। রোকসানা বেগম সাথে সাথে বললেন, কোথায় পাকোড়াগুলো? রিম তাকের উপর থেকে হটপটটা নিয়ে ওনার হাতে দিল। উনি তো মহা খুশি। হটপটটা নিয়ে চলে গেল নিজের রুমে, সিরিয়াল দেখবে আর খাবে। রিমঝিম খুব খুশি হলো তার বানানো পাকোড়া ওনার এত পছন্দ হয়েছে দেখে, এটাই সে চেয়েছিল। স্পর্শ রিতনিদের বাসার সামনে এসে দরজা ধাক্কানো শুরু করেছে। পিছনেই তামিম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাজ লাইক দ্বারকা। রিতনির আম্মু এসে দরজা খুলে বললেন, কি ব্যাপার? স্পর্শ নর্মালি জিজ্ঞাসা করলো, রিন্তি কোথায়? উনি বললেন, রিন্তি ঘুমাচ্ছে। স্পর্শ এবার বলল, আমাকে কি আপনি রিন্তি রুমটা দেখতে দেবেন? উফ, ইউ ডোন্ট মাইন্ড, আর দরকার হলে আপনি পাশে থাকতে পারবেন। কি কারণে জানতে পারি? রিন্তি তামিমের ক্যাকটাস গাছটা বারবার নিয়ে নিজের কাছে রাখে। নিয়ে রাখে না, ও চুরি করে, সবসময় আমার গাছটা চুরি করে ও। রিতনির আম্মু বকটা বাংলার বাজ করে বললেন, আমি তো এ ব্যাপারে জানতাম না। আচ্ছা আসুন, ভিতরে আসুন। স্পর্শ আর তামিম হনহনিয়ে ভিতরে চলে গেল। রিতনি কোলবালিশ ধরে মরার মতো ঘুমাচ্ছে। স্পর্শ আর তামিম মিলে ওর রুমটা ভালো মতো তদারকি করলো, কিন্তু গাছটা পেল না। স্পর্শ মন খারাপ করে রিতনির আম্মুর দিকে তাকিয়ে বলল, সরি, মনে হয় রিন্তি নাইনি, ভুল হয়েছে। তামিম ফ্লোরে বসে খাটের নিচে চেক করে বলল, ওই তো আমার গাছ। স্পর্শ সাথে সাথে নিচে বসে তাকিয়ে দেখলো তামিমের গাছটা। কি সাংঘাতিক মেয়ের বাবা, এখানেও কেউ গাছ লোকায়? তামিম
গাছটা নিচ থেকে তুলে গাল ফুলিয়ে বলল, ওরে তোরে পরে দেখে নিমুনি, এখন চলো আমরা যাই, ও ঘুমক। তামিম তার গাছ নিয়ে চলে গেল। স্পর্শ ভাবছে এরকম ডেঞ্জারাস পোলাপান আজকালকার হয়। বাবারে বাবা, একটা থেকে আরেকটা। রিমঝিম কালকে রুম সাজানো থেকে একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে তার রুম থেকে। ফুলের মালাটা বেশ বড়। স্পর্শ আসার আগেই সে মালাটা ছিঁড়ে ছিলে গলার মালা আর মাথার একটা ক্রাউন বানিয়ে নিল। স্পর্শ রিমকে ফুলের গয়না দেখতে অনেক ভালো লাগে। রিম সেটা ভালো মতো জানে, তাই সে এখন এটা করছে। স্পর্শ তামিমের কাজ সেরে আশিককে গিয়ে দেখে আসলো একবার, তারপর বাসায় ফিরল। রুমটা অন্ধকার রাচ্ছন্ন। কি ব্যাপার, রিম কোথায়? স্পর্শ রুমের লাইটটা জ্বালাতে গিয়েও পারল না। একটা হাত ওর হাতটা আটকে ফেললো। নরম হাতের ছোঁয়া পেতে স্পর্শ বুঝে গেল এটা রিম। রিম ফিস ফিস করে বলল, অন্ধকারে রিমকে খোঁজেন তো দেখি। কথাটা বলে রিম পিছিয়ে আধারে হারিয়ে গেল। স্পর্শ দরজা লাগিয়ে পা বাড়িয়ে সামনে এগোচ্ছে। রিমের গায়ের কাঁচা ফুলের গন্ধ তাকে জানান দিচ্ছে রিম ঠিক কোথায়। রিম, যদি নিজের গায়ের ওই ফুলগুলো সরাতে পারতে তাহলে হয়তোবা কম দেরি হতো তোমায় খুঁজতে। রিম জিভে কামড় দিল। ইস রে, যাতে খুঁজে না পাই তা ভেবে হাতের চুড়িগুলো খুলে রেখেছিলাম, তাও কাজ হলো না। রিম জলদি করে গলা থেকে ফুলের মালাটা খুলতে যাওয়ার আগে স্পর্শকে ধরে ফেলল। খুলতে হবে না, এখনো তো ফুলে কেমন লাগছে তাই দেখা হলো না আমার। রিম চুপ করে দাঁড়িয়ে রইল এক জায়গায়। স্পর্শ হাত বাড়িয়ে ওর গলার মালাটাকে ছুঁয়ে ঘোরাচ্ছে। রিম চোখটা শক্ত করে বন্ধ রাখলো, হাত মুঠো করে রাখলো। তার খুব লজ্জা লাগছে, লজ্জায় মরে যাচ্ছে সে। অথচ স্পর্শকে ছুঁয়নি, জাস্ট ফুলগুলো ধরেছে। স্পর্শ নিচু হয়ে ফুলের মালাটা একটু সরিয়ে রিমের গলায় চুমু দিল। রিম একটু নড়ে চড়ে দাঁড়াতে স্পর্শর কোমরটা ধরে আটকে ফেললো ওকে। এখনো ভয়? তাহলে জানি না, লাইট চালাই। না থাক। কথাটা বলে স্পর্শ রিমকে তুলে ফেললো। ওকে বিছানা নামিয়ে দিয়ে ওর দিকে এগোতে যেতে রিম ওকে থামিয়ে বলল, তামিম। তামিম কই? আমার রুমে। স্পর্শ পিছনে চেয়ে দেখলো তামিম রিমঝিমের রুমে বিছানা পেতেছে। সে এখন একটা খেলনা নিয়ে বিছানায় বসে খেলছে। মাঝে মাঝে হাতে থাকা দূরবীন দিয়ে একবার এদিকে তাকার করছে। জানলার দিকে যদি একবার দূরবীনটা তাক করে তাহলে নদীর একুলও যাবে ওকুলও যাবে। সেই জানলাও পর্দা টানানো নেই, আর এই জানলাও নেই। বাচ্চা শালা পাওয়ার অপকারিতা। রিম হাসতে হাসতে শেষ। পরের দিন আমরা দুজন লাভ বার্ডস গিয়েছিলাম কক্সবাজার। কি সুন্দর জায়গা, ভাবতেই আমার খুব ভালো লেগে উঠেছিল। পুরো জার্নিতে আমি স্পর্শর বাম হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। মনে মনে কত আনন্দ ছিল আমার মাঝে মাঝে ঘুমাতামও। বাসে উঠলেই ঘুম পায় আমার। স্পর্শ বেশ আগলে রেখেছিল আমায়। বাস থেকে যখন নামি তখন সন্ধ্যাবেলা ছিল। আমরা দুপুরেই রওনা হয়েছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমেছে। তবে বাস যেখানে দাঁড়িয়েছে সেখানে যথেষ্ট আলো ছিল। আমি আমার হাতের সাইড ব্যাগটা ধরে ভেতরে ফোন আছে কিনা সেটা চেক করে পাশে তাকাতে তাকাতে বললাম, এবার আমরা তো হোটেলে যাব তাই না? কথা শেষ করে দেখি আমার পাশের মানুষটা নেই। ভাবলাম বাস থেকে নামিনি। আমি বাসে উঠলাম, পুরো বাস খালি। আমাকে খালি বাসে উঠতে দেখে ড্রাইভার বলল, বাস যাবে না। আমি নেমে আসলাম। এদিক ওদিক চারদিকে স্পর্শকে খুঁজলাম, কিন্তু পেলাম না। দু চোখ ভারী হয়ে আসছিল আমার, কারণ সময়টা এমনই ছিল। হাতে 2 টাকাও ছিল না আমার। সাইড ব্যাগে শুধু ফোন আর টিস্যু। ফোন নিয়ে তাকে 20 থেকে 30 বারের মতো ফোন করলাম আমি। ফোন বারবার সুইচ অফ বলছে। মানুষটা গেল কোথায়? আমি কি করব? কোথায় যাব এই মুহূর্তে? নিজেকে শক্ত করে একটা দোকানে গিয়ে বসলাম। রিয়া ভাইয়াকে ফোন করে সবটা জানালাম। ভাইয়া আমাকে কাঁদতে মানা করে বললেন আশেপাশের কোনো বিকাশের দোকানে গিয়ে বসতে, টাকা পাঠাবেন আমার জন্য, আমি যেন বাসায় ফিরে আসি। আমি রাজি হলাম না, কারণ আমার স্পর্শ তো এখানে। আমি তাকে এখানে দেখেছিলাম মুহূর্তে। সে তো দূরে কোথাও যেতে পারে না, সে আসবে। কিন্তু না, ভাইয়ার কথার অবাধ্য হয়েছে ঠিকই, তবে ভাইয়াই ঠিক ছিল। স্পর্শ রাত 10টা অবধিও আসেনি। কাঁদতে কাঁদতে আমি চোখে মুখে ঝাপসা দেখছি। রিয়া ভাইয়া জানালেন তিনি আমাকে আনতে রওনা হয়েছেন।
আমি যে স্পর্শকে ছাড়া যাব না, বাস থামার আগেও তো স্পর্শ আমার পাশেই ছিল, তাহলে সে কোথায় এখন? রাত গভীর হচ্ছে। আমি যে দোকানে এতক্ষণ ছিলাম তারা দোকান বন্ধ করে চলে গেছে। আমি এখন ফাঁকা রোডে গায়ের বেগুনি শালটা জড়িয়ে দাঁড়িয়ে আছি। আশেপাশে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে গেছি। স্পর্শকে বহুবার ডেকেছি, কিন্তু সে সারা শব্দ দেয়নি। দম বন্ধ লাগছে আমার, কিছুই করতে পারছি না। এত সহজে জীবনটা বদলে যেতে পারে তা আমি আমাকে দিয়েই টের পেলাম। ভাইয়া আস্তে আস্তে রাত 12টার উপর বাজলো। আমি শুকনো মাটিতে বসে আছি মূর্তির মতো। সবচেয়ে কাছের মানুষটা আমার থেকে হারিয়ে গেছে, আর আমি নির্বাক বসে আছি। ভাইয়া এসেই আমাকে মাটি থেকে তুলে দাঁড় করালেন, সবটা জিজ্ঞেস করলেন, কিন্তু আমি আবেগ শূন্য হয়ে গেছি। কথাই বলতে পারছি না কান্নার জন্য। ভাইয়া আর কিছু জিজ্ঞেস করলেন না, হাত ধরে নিয়ে গেলেন পুলিশ স্টেশনে। ওনারা রিপোর্ট লিখলেন। আমি তাদের বললাম আমি তার হাত ধরে বাস থেকে নেমে হাত ছেড়ে বাম পাশে তাকিয়ে ব্যাগ চেক করে আবার যেই না ডান পাশে তাকালাম আর তাকে দেখিনি। ভাই আমাকে নিয়ে বাস স্টেশনে আনলেন, ঢাকায় ফিরে যাবেন। আমি তার পা ধরে বললাম আমি যাব না, আমি স্পর্শকে না নিয়ে কোথাও যাব না। স্পর্শ আমাকে বলেছিল সে সবসময় আমার পাশে থাকবে, তার অনুপস্থিতি যেন আমি বিশ্বাস না করি। ভাইয়া ধমক দিয়ে আমাকে জোর করে ঢাকায় নিয়ে আসলেন। বাড়ি ফেরার সাথে সাথে হাজার হাজার অপমানজনিত কথা আমায় শুনতে হলো, আর সেটা বললেন স্বয়ং রোকসানা বেগম, আমার শাশুড়ি। তার মতে আমি অলক্ষী, আমার জন্য স্পর্শর বিপদ হয়েছে। তিনি রিপন থেকে সব শুনেছেন। রোকসানা বেগমের একটা কথাও গায়ে লাগছে না আমার পুরো দেহ জুড়ে শিহরণ। স্পর্শকে সন্ধ্যা থেকে না দেখতে পাওয়ার কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে। ভাইয়া আমাকে ওই বাসায় একটা মিনিটও থাকতে দিলেন না, নিজের বাসায় নিয়ে আসলেন। বসে বসে স্পর্শকে ফোন করে যাচ্ছি, বারবার সুইচ অফ বলছে কেন ওরা। চোখের পানি মুছতে গিয়ে স্পর্শ রুমটার দিকে চোখ গেল আমার। আমি বেশ দেখতে পাচ্ছি কাল এই সময়টাই সে আমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল। গায়ে এখনো সেই ভালোবাসার দাগ লেগে আছে, অথচ সেই মানুষটা নেই। আমার কিছুই চাই না এখন, আমি শুধু স্পর্শকে চাই। তামিম খাবারের প্লেট ধরে দাঁড়িয়ে আছে। আমি আমার ভাইকে কখনো ধমক দিইনি, অথচ আজ দিলাম। বকলাম ওকে, বললাম চলে যেতে। মনের সুখ নেই আমার, সেই আমি খাবার মুখে তুলবো। দেখতে দেখতে একটা মাস হয়ে গেছে, আর আমি আজও পাগলের মতো কাঁদছি। আমার কান্নার কোনো ফল পাচ্ছি না। আজকে ওই স্পর্শর নাম্বারটা অফ বলে পুলিশ এখনো খুঁজছে থাকে। ভাইয়া চুপচাপ রুমে এসে একটা রিপোর্ট টেবিলের উপর রেখে বললেন, আর এটা বাকি ছিল। আমি আঁচল নিয়ে চোখ মুছে কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা নিলাম টেবিলের উপর থেকে। পজিটিভ, আমি স্পর্শের সন্তানের মা হতে যাচ্ছি। রোকসানা বেগমের বাসার দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ। স্পর্শর বাবা অনেক করে আমাকে নিতে চেয়েছেন, কিন্তু রোকসানা বেগমের জন্য পারেননি। তিনি আমাকে আজও দোষী মনে করেন। হয়তো আমি সত্যিই দোষী, যে কিনা বিয়ের 3 দিনের মাথায় স্বামী হারিয়েছে সে তো অলক্ষী বটে। না সকালে খাচ্ছি না দুপুরে, রাতে এক মুঠো ভাত, তাও মা নিজ হাতে খাইয়ে দেয়। আমাকে নয়, আমার পেটের বাচ্চাটার খাতিরে। যখন থেকে জানতে পেরেছি আমার মধ্যে আরেকটা জীবন আছে, একটিবারের জন্য আমি খুশি হইনি, পেটে হাত বুলিয়ে অনুভব করার চেষ্টাও করিনি। আমার সামনে পেছনে ডানে বামে শুধু স্পর্শ ছবি। যে লোকটা আমার ছবির বিরাট বড় একটা পোস্টার তার ফ্ল্যাটের রুমে টাঙিয়েছিল, আজ আমি তারই শত শত ছবি দিয়ে আমার রুম সাজিয়েছি। যে লোকটা আমাকে দেখার জন্য সবসময় তার রুমের জানালার ধারে দাঁড়িয়ে থাকতো, আর এখন আমি আমার রুমের জানালায় দাঁড়িয়ে তারই রুমটা দেখি। একটিবার তার পোশাকেও হাত বোলানোর অধিকার আমার নেই। মা আমাকে ছুঁতে দেননি, ওগুলোতে তো তার গায়ের গন্ধ পাওয়া যাবে, তাই না? চেয়েও আমি সেই গন্ধ নিতে পারি না। আজ কি এক জাহান্নামে আমায় রেখে সে চলে গেল। ইদানিং খাওয়া নিয়ে অনিয়ম করে অসুস্থ হয়ে গেছি বেশ, এতই অসুস্থ যে এখন বিছানা থেকে নামতে পারছি না। আর গায়ে অনেক জ্বর আর বমি তো লেগেই আছে। মা কাঁদতেন অনেক, এখন আর কাঁদেন না, কিন্তু আমি প্রতিদিন কাঁদি। এই শোক যে ভোলার মতো না। হয়তো ভুলতাম যদি না পেটে স্পর্শ দেয়া এই উপহার আসতো। পুলিশ কোনো খবর দিতে পারছে না। আশিক ভাইয়া মারা গেছেন, এত লড়াই করেও জিততে পারেননি মৃত্যুর সাথে। তো আমার বিয়ে হয়ে গেছে আরেকটা ছেলের সাথে, সেও কাঁদছিল। কয়েক মাস পর ঠিক হয়ে গেছে, তবে সে বিয়ের দিন আশিকের কথা মনে করে অনেক কেঁদেছে।
আর আমি মাথা ঠুকরে কাঁদছিলাম এই ভেবে যে আমার স্পর্শের সাথে না জানি কি হয়েছে। এখন 6 মাস হলো, পেট একটু বড় হয়েছে। আমি তাকাই না কখনো, মা বলেছে বড় হয়েছে। আমি শুধু চেয়ে থাকি স্পর্শের ছবিগুলোর দিকে। সে যেন আমার পাশে আছে, এই দিনটা আসবে সে জানতো, সে শিওর ছিল। আর তাই আমাকে বিয়ের পরের দিন বলেছিল হারিয়ে যাওয়ার কথাটা, যাকে 3টা বছর ধরে ঘৃণা করেছি। শেষ সময়ে এসে যখন তাকে ভালোবাসতে শুরু করেছি, তখন সে আমায় ছেড়ে চলে গেল। যে সময় একটা নারী তার স্বামীকে পাশে চায়, সেই সময়টায় আমি তাকে একটিবার ছোঁয়ার কিংবা দেখারও সুযোগ পাইনি। আচ্ছা, আমি মরে কেন চাই না? কি দরকারি জীবনের? জ্বর ভালো হচ্ছে না, হসপিটালে এসে বেডে রোগী হিসেবে ভর্তি হয়ে শুয়ে আছি। এখন বুকের উপর একটা ছবি জড়িয়ে ধরে উপরের ছাদের দিকে চেয়ে আছি আমি। পাশেই ডক্টর সালমা চৌধুরী মাকে বলছেন এরকমটা করলে বাচ্চার সাথে আমার অনেক ক্ষতি হবে। মা সাথে সাথেই বললেন, আপনি তো জানেন ও কেন এমন হয়ে গেল। অন্তত বাচ্চাটার কথা ভাবুক সে, সেটাও ভাবে না। কোনো দিন 3 বেলা খাবার খেয়েছে সে বলতে পারবে না। একবেলা খাওয়াতেই যত ঝামেলা করতে হয়। রুচি আছে কিন্তু মন নাই, এমনটা আর কতদিন চলবে? ডক্টর বলে দিলেন জোর করে খাওয়াতে। হাই পাওয়ারের মোটা মোটা ঔষধ দিলেন কতগুলো, আমার জন্য না, বাবুর জন্য। আমি খেলে তার লাভ হবে। ছবিটা বুকে থাকছে না, পড়ে যাচ্ছে। পেট ফুলে আছে যে তাই। এতটা মাস পর আমি খেয়াল করলাম আমার পেট বড়, তাও না দেখার ভান করে ছবিটাকে আঁকড়ে পড়ে থাকলাম। রিহাব ভাইয়া আর আখি আপু দূরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। আমি ভাইয়ার সাথে কথা বলি না। ভাইয়া কেন আমাকে সেদিন নিয়ে আসলেন? আমি ওনাকে ছাড়া আসতে চাইনি। তাও দেখতে দেখতে 9টা মাসও হয়ে গেছে। এই মাসের 4 তারিখে নাকি বাবু দুনিয়ায় আসবে আমার পেট থেকে বাইরে। অথচ আমার না আছে কষ্ট, না আছে খুশি। আমি ব্যাগে পানির বোতল আর আপেল একটা ঢুকিয়েছি, কালো বোরখাও পরে নিয়েছি। হ্যাঁ, আজ আমি বাসা থেকে পালাবো, আমার স্পর্শর কাছে যাব আমি। সেদিন রাতে আমি কুশন দিয়ে পেট বানিয়ে রাত বেরোতে বের হয়েছিলাম। আর আজ সত্যি সত্যি আমার পেটটা বড়। আজ কুশনের প্রয়োজন নেই। সবাই যখন ঘুমে তখন আমি একা একা বেরিয়ে পড়েছি কক্সবাজার যাবো বলে। মরে যাওয়া অব্দি স্পর্শকে খুঁজবো আমি। পুলিশের উপর ভরসা করে এতটা মাস আমি বসেছিলাম, কোনো লাভ হলো না। নিজেই নিজের মানুষটাকে খুঁজে বের করবো আমি। হাঁটতে অনেক অনেক কষ্ট হচ্ছে আমার, যা বলার মতো না। মনে হচ্ছে পেটে ইট বেঁধে রেখেছি, দম বন্ধ হয়ে আসছে। মুখ দিয়ে শ্বাস নিঃশ্বাস ক্রমশ। পানি খেয়ে খেয়ে বোতলটা খালি করে ফেলেছি। সেদিকে খবর নেই। বাস ধরতে হবে, এটাই এখন উদ্দেশ্য। বাসও পেয়ে গেছি, তবে 1.25 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বাসের জানলার পাশের সিটটায় বসে একটু হাসলাম। আজ এতটা মাস পর আমি হাসলাম, তাকে খুঁজতে যাচ্ছি তাই ভেবে। আরও আগে আসা উচিত ছিল আমার। এই ডিসিশন নিতে এত দেরি করে ফেললাম। আমার পাশে একজন ভদ্রমহিলা বসলেন। বারবার জিজ্ঞেস করছেন কয় মাস, কারণ আমার অবস্থা খারাপের দিকে। এ সময় জার্নি করা একদমই ঠিক না, আর আমি সেটাই করছি। মাথা ঘুরছে, কেমন একটা অস্বস্তিকর অনুভূতি। ওনাকে বললাম 6 মাস। উনি একটুও বিশ্বাস করলেন না, বারবার বললেন দেখে মনে হয় 1-2 দিন পর ডেলিভারি হবে। আমি আর কথা বললাম না ওনার সাথে। ঘুম আসছে চোখ জুড়ে, কিন্তু না, ঘুমানো যাবে না। বাস থামার সাথে সাথে আমি ওনাকে খুঁজতে বের হব। কক্সবাজারের কোনো কোনা বাদ রাখবো না। তাকে ছাড়া আর একটা দিনও আমি বাঁচবো না, ভুলতে পারবো না। ভুলতে পারার কথা মাথায় আনতে পারি না আমি। বাস থেকে নামলাম সবে মাত্র। আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে সব আমার দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি আসছে। আমি নিজেই দুর্বল, আর সেই আমি কিনা এই বিরাট জায়গায় স্পর্শকে খুঁজতে এসেছি, তাও এতটা মাস পর। এখানেই তো তাকে হারিয়েছিলাম, ফাঁকা রোডটা দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে ভাবছি, সে বলেছিল সে সবসময় আমার আশেপাশে থাকবে। তাহলে সে এখন কোথায়? খালি পায়ে হাঁটছি কারণ পা এই সময় গরম থাকে। এই এক অস্বস্তি, জুতা পরলেই মনে হয় পায়ের নিচে জ্বলন্ত কয়লা। জুতা এক হাতে আর আর এক হাতে ব্যাগ। এপাশ ওপাশে তাকাতে তাকাতে হাঁটছি। আজও এই একই কথা, ভাগ্য যেদিকে আমায় নিয়ে যাবে আমি সেদিকেই যাব। পেলেও তো সেই মানুষটাকে ফিরে পেতে পারি। কিছু অন্ধকার, আবার কিছু ল্যাম্পপোস্টের আলো। শরীর খারাপ হতে হতে চরম পর্যায়ে এসে গেছে। আমি মনে হয় পাগল হয়ে গেলাম। তাই তো যেটার কোনো শেষ নেই, সেই শেষের সীমানা খুঁজছি। যাকে এতদিন পাইনি তাকে এখন হেঁটে হেঁটে পেয়ে যাব।
বেশ অনেক দূর এসে এখন রোডের কিনারায় শুকনো বালুতে বসে সমুদ্র দেখছে আর চোখের পানি মুছতেছে। বারবার চোখ জোড়া ভিজে আসে, পেটটা হালকা করে ব্যথা করছে। মনে হয় রাত এখন 2টো বাজে। এখন এই মুহূর্তে আমি আর সমুদ্র ছাড়া আর কোথাও কিছু নেই, জনমানব শূন্য এলাকা। সমুদ্রের ঢেউয়ের শব্দ বারবার মনে হয় জাগিয়ে তুলছে আমায়। ঢেউ এসে আবার চলে যাচ্ছে, পুনরায় নতুন ঢেউ আসছে, আর আমার জীবনের ঢেউটা পুনরায় ফিরল না। হয়তো মরে যাব এভাবে পাগলের মতন ছুটতে ছুটতে। তাও তো বেশ হবে, স্পর্শকে খোঁজার চেষ্টা তো করেছি। এটাই বা মন্দ কিসের? প্রেগনেন্ট না হলে এতক্ষণ মানিজ্জত সব যেত। আর পেটটা এত বেশি বড় লাগে কেন? ভেতরে কয়টা আছে কে জানে? তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু স্পর্শকেই চাই। আর জিরানো যাবে না, আবারও যেতে হবে আমায়। যত দূর পারি তাকে ফিরে পেতেই হবে। রিম বসা থেকে উঠে দাঁড়াতেই পেট ভীষণভাবে ব্যথা অনুভব করলো। পেট ধরে এখন সে হাঁটছে। এরকম একটু বসে একটু জিরিয়ে হাঁটতে হাঁটতে এখন ফজরের আজান দেওয়া শুরু হয়েছে। দূরের একটা মসজিদ থেকে আওয়াজ ভেসে আসছে। রিম আর চলতে পারছে না, মাথা ঘোরাচ্ছে, সাথে পেটে যন্ত্রণা। দূরে কিছু জেলে মাছের জাল নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, আর কিছু পর্যটক নজরে আসছে যারা কিনা সূর্য ওঠা দেখবে বলে এ সময় ভিড় করেছে। আবারও কতগুলো লোককে দেখলো কমলা রঙের পোশাক পরে জমাটা বেঁধে হাসিমজা করছে। বাঙালি কোম্পানির কর্মচারী মনে হয় দেখে। রিম আনমনে তাদের দেখতে দেখতেই মুহূর্তে অজ্ঞান হয়ে বালিতে পড়ে গেল। যখন সে চোখ খুলল, সাদা বিছানা চাদরে একটা বেডে নিজেকে শুয়ে থাকা অবস্থায় পেল সে। এত সব ভাব দেখে পেটে ব্যথা অনুভব করে এক চিৎকার দিল রিম। আগের চেয়ে ব্যথাটা এখন অনেক বেশি। তার চিৎকারে নার্স দুজন দৌড়ে আসলো। তারা একজন আরেকজনকে বলল ডাক্তারকে ডাকতে হবে। একজন সাথে সাথে দৌড়ে গেল ডাক্তারকে ডাকতে। আরেকজন বেরিয়ে বলল তার জ্ঞান ফিরেছে। ওপাশে থাকা লোকটি কথা শুনে রুমে ঢুকলো। রিম চিনল না তাকে, চিনবেই বা কি করে? গাল ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস পরছে, শার্ট প্যান্ট, তাও কিসে যেন কোম্পানির। আরে হ্যাঁ, বাঙালি কোম্পানির, যেটা সে অজ্ঞান হওয়ার আগে দেখেছিল। রিম পেটে হাত দিয়ে আরেকদিকে ফিরে গিয়ে ব্যথার স্পর্শ নাম নিল আস্তে করে। লোকটা হাত মুঠো করে দাঁড়িয়ে আছে একটু দূরে। এবার রিম চিৎকার করছে বারবার। ডাক্তারও এসে পড়ল ততক্ষণে। রিম কাঁদছে আর মাঝে মাঝে সামনে মৃত্যুর মতো দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকাচ্ছে। বেশ চেনা মনে হয় তাকে, কিন্তু না, এখন শুধু স্পর্শকে নিয়ে ভাবতে হবে। রিমের কান্না দেখে লোকটা একটু এগিয়ে এসে ওর হাত ধরল। রিম হাত ছড়িয়ে নিয়ে বলল আমাকে ছুবেন না, কে আপনি? হাত ছড়িয়ে রিম কাঁপাতে কাঁপাতে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। এবার যখন সে চোখ খুলল তখন পেট ফোলা না দেখে ভয় পেয়ে পাশে তাকাতেই তার নবজাতক শিশু দুটোকে দেখল। তাদের দিকে তাকিয়ে সে সব ভুলে গেছে। মেয়ে দুটো যেন স্পর্শ চেহারা নিয়ে এসেছে দুনিয়ায়। রিম হাসল। তারপর স্পর্শ কথা মাথায় আসতেই সে উঠে গেল। সেই লোকটা এসে আবারও ওকে আটকালো। রিম এক ধমক দিয়ে বলল কি সমস্যা আপনার? কে আপনি? বারবার আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন কেন? লোকটা শুধু বলল তোমার পাশের বাচ্চা দুটোর বাবা আমি। রিম ভূত দেখার মতো মুখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হাত বাড়িয়ে লোকটার কাজ হইল। কিছু বলার আগেই বাহির থেকে মা, রেহাব, আঁকি ছুটে আসলো ওকে দেখতে। ওনাদের লোকটি খবর দিয়েছে নার্সকে দিয়ে। স্পর্শ দূরে সরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সামনে মৃত্যুর লোকটি স্পর্শ। রিম এখনো ওর দিকে তাকিয়ে, আর বাকিরা বাচ্চা দুটোর দিকে দেখছে। রিম চোখের পলক ফেলে আঙ্গুল উঠিয়ে বলল স্পর্শ। ওরা কথা শুনে রিহাব আর বাকিরা পেছনে তাকালো। স্পর্শ চোখ নামিয়ে ফেলে দাঁড়িয়ে আছে। রিহাব এগিয়ে এসে বেশিক্ষণ তাকিয়ে থেকে বলল স্পর্শ। স্পর্শ রিহাবের কথা উত্তর না দিয়ে রিমের কাছে এসে হাঁটু গেড়ে বসলো। রিম বেডের উপরে আর সে নিচে। স্পর্শ রিমের হাত দুটো ধরে বলল আমার কথাটা শুনবে রিম? রিম নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কি থেকে কি হয়ে গেল? এই স্পর্শকে সে একদমই চিনতে পারছে না। চোখে মুখে ক্লান্তি ভাব, হাত শক্ত, গাল ভর্তি দাড়ি, গায়ের রং ফর্সা থেকে একটু কালো কালো লাগছে এখন। এই হাল কেন ওনার? এতদিন কোথায় ছিলেন? সব কিছুর প্রশ্ন তৈরি হয়ে তার দিকেই তাক হয়ে আছে। সে বলল সেদিন আমার হারিয়ে যাওয়ার পিছনে জাকিরের দলবল ছিল। আমি তোমাকে একটিবার ডাকার সুযোগও পাইনি রিম।
তারা আমাকে বালি এরিয়াতে নিয়ে এসে হাত বেঁধে বসিয়ে রেখেছিল বালির ওপরে। সবার হাতে ছোট বড় পিস্তল ছিল। বাতাসের কারণে ঠিকমতো তাকাতেও সমস্যা হচ্ছিল আমার। তবে জাকিরকে দেখে আমি চিনেছি। জাকির আমাকে বলেছিল সে আমাকে মারবেই। তোমাকে মারতে চেয়েছিল, কিন্তু সে সেটা করবে না। তবে আমি না মরলে আগে তোমাকেই মারতো। আমার সামনে তোমায় বেড়ে সেটা আমাকে দেখাতো। আর সেটা সম্ভব হচ্ছিল না বলে প্রতিশোধ যার থেকে নেওয়ার তারা থেকে নেবে ঠিক করে। আমি বুঝলাম আমি বেঁচে থাকলে ওরা সুযোগ পেয়েই তোমাকে মারার চেষ্টা করবে। সেদিন আমি এমনিতেও মরতাম না। আমার লিঙ্ক জাকিরের চাচার চেয়েও একটু উপরে ছিল। আবার সেফটিতে একজন পুলিশ অফিসার ছিল। জাকিরের দলের একজন সদস্য ছিল আমারই দলের। জাকির তার দলের একজনকে বলতো আমাকে মেরে ফেলে কাজটা খতম করে চলে যেতে এখান থেকে। সে আশিককে মেরেছিল, কারণ আশিক তার হয়ে কাজ করতো। নিজে থেকে কাজ ছেড়ে দেওয়ায় তার কিসের জন্য বিরাট লস হলো, আর সেটার বদলে সে আশিককে মেরে ফেললো। তার দলের যে সদস্য ছদ্মবেশী ছিল সে হলো দিদার। সে না থাকলে হয়তো আমি বাঁচতাম না সেদিন। কিন্তু যখন আমি বেঁচে গেলাম, আমার মনে হলো তোমার সেফটিটা জরুরি। দিদা শুধু আমার ফ্রেন্ড না, সে একজন পুলিশ অফিসার, আর সে বেশ প্ল্যান করেই ওদের দলের অন্তর্ভুক্ত হয়েছিল। জাকিরকে ধরা এত ইজি ছিল না, সেই জন্য আমি তোমাকে চেয়েও খবর দিতে পারি রিম। গা ঢাকা দিতে এখানে থেকে গেলাম, কারণ আমি ঢাকায় ফিরে গেলে জাকিরের নজরে ইজিলি এসে যেতাম। ভাবতে থাকলাম কি করে কি করব। এর ভিতরে খবর আসলো আশিক মারা গেছে। ওই জাকিরের নজরে যেন না পড়তে হয়, সেজন্য আমি আশিকের খবরে মাটি দিয়ে যেতেও পারিনি। আমার বেস্ট ফ্রেন্ড ছিল আশিক, ওর জন্য এত কিছু করা, কিন্তু ওকে দেখা হলো না আবার, শেষবারের জন্য না। দিদারকে রিকোয়েস্ট করতে থাকলাম কিছু একটা বিহিত করতে। দিদা জানালো আস্তে আস্তে জাকিরের সব আস্তারা সম্পর্কে লোকেশন জারি হচ্ছে। একটা সময়ে চারিদিক থেকে জাকিরকে আটকানো হবে। আমি তোমাকে ছাড়া অচল হয়ে পড়েছিলাম। কাউকে দিয়ে তোমার খবর আনানো পসিবল হচ্ছিল না। তোমাকে দেখার ইচ্ছা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। একদিন তো ঠিক করলাম তোমায় দেখতে যাব আমি। ঠিক সেদিন দিদারের কাছ থেকে খবর পেলাম জাকির নাকি কয়েক মাসের জন্য তোমার বাসার আশেপাশে লোক লাগিয়েছে তদারকি করার জন্য। কারণ সে শিওর হচ্ছিল না আদৌ আমি মারা গেছি কিনা। সে আফসোস করলো কেন সে নিজের হাতে আমাকে মারলো না, কেন সদস্যদের দিল কাজটা। দিদা তার সদস্য সেরেছিল এবং সে জানিয়েছিল সে আমাকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। জাকিরকে অলমোস্ট ধরে ফেলবে পুলিশ। আর ঠিক সেই সময় আমরা খবর পাই সে আউট অফ কান্ট্রি। কিভাবে সে বুঝে গেল তা আমাদের জানার বাইরে। এর ভেতরে সে তার লিঙ্ক দেশেও রেখে গিয়েছিল। তার একমাত্র নিশানা ছিল তুমি। শেষে সে ঠিক করলো তোমাকে মেরে তার মনের অশান্তি দূর করবে। আমাকে নিজের হাতে মারেনি বলে সে অনেক মাস আফসোস করেছে। তাই সে এবার ঠিক করলো সে নিজের হাতে তোমায় মারবে। দিদা জানতে পারলো জাকির দেশে ফিরেছে। সে তৈরি ছিল জাকিরকে ধরার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আমরা তাকে ধরার আগেই সে যে জায়গা নিয়ে বাংলাদেশে ফিরেছিল সেখানে পাহাড় ধসে নিহিত হয়। খবরটা পেয়ে আমি এবার মন দিলাম তোমার আশেপাশে জাকিরের তৈরি হওয়ার লিঙ্কটা ভেঙেছে কিনা তা জানার জন্য। এবার বের হলো অনেক রহস্য। জাকিরের ছেলে আবি তদারকি করছে তোমার আশেপাশে নজরদারিতে। এবার কাঁধে পড়লো আরেক ঝামেলা। দিদার আমাকে রিস্ক নিতে মানা করলো। এদিকে তোমাকে কল করে জানাবো সেই উপায় পাইনি। কারণটা হলো আবির তোমাদের সবার ফোন সিস্টেম হ্যাক করিয়ে রেখেছিল। বাইরে থেকে কল আসলে তার জাগ্রত হয়ে যেত। আবার একবারের জন্য মনে হয়েছিল হয়তো আমি তার চেয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না কোনোদিন। কি অবস্থায় ছিলাম তা শুধু দিদারই ব্যাখ্যা দিতে পারবে, আর কেউ নয়। এত মাস আমি ফাইট করেছি নিজের সাথে। জাকির চাচাকে ধরতে কতটা কষ্ট করতে হবে আমরা ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি। তবে তার ছেলে আবির ডেঞ্জারাস ছিল। মানে যত হ্যাকার আছে সব মনে হয় ওরই ফ্রেন্ড। যার দিকে তাকাই সেই আবিরের দলের। দিদার আমি মিলে মহা ঝামেলায় পড়লাম। তারপর মাথায় আসলো কাটা দিয়েই কাটা তুলতে হবে। মানে আবির নিজেও একটা হ্যাকার, তাহলে আমাদের আরেকটা হ্যাকার লাগবে যে আবিরের গ্রুপটাতে কি চলে সে খবর আমাদের দেবে। এবার খুঁজতে থাকলাম আরও ডেঞ্জারাস হ্যাকারকে। বেশ খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম এডওয়ার্ডকে। সে লন্ডনে থাকে, সে আমাদের হেল্প করবে। দিদার রিকোয়েস্টে সে রাজি হলো। তার আবার ফি দিতে হবে। তাকে হায়ার করে আনা হলো এখানে। সে মাত্র 2 দিনে আবিরের গোটা লিঙ্কের পাসওয়ার্ড আমাদের হাতে ধরিয়ে দিল। আমরা তো শকড। জানতে পারলাম আবির ঠিক কি চাইছে। এবার জানলাম আবির তোমাকে চাইছে। মানে জেলে থাকা আসামির প্রেমে পড়েছে পুলিশ নিজেই। অমন ব্যাপার হলো। তোমাকে পাহারা দিতে গিয়ে সে তোমার প্রেমে পড়ে গেল। এখন সে তোমাকে চাইছে। তোমার উপর নজর রাখাই যে কয় মাস ঠিক করা ছিল তা পার হয়ে গেছে। তাও সে তোমার উপর নজর রাখছে। আর এটাও জানলাম তুমি প্রেগনেন্ট। আর সে এবার বাচ্চা হওয়ার পরে তোমাকে উধাও করবে। সে অপেক্ষায় সে আছে। তার লিঙ্কে থাকা সব সদস্যদের থেকে সে ঘটনাগুলো জানাতো। আর আমরা জানতাম হ্যাক করার পর। মজার ব্যাপার হলো এডওয়ার্ড এমনভাবে হ্যাক করলো কোনো কাকপক্ষীও টের পায়নি। এবার আমার দায়িত্ব বেড়ে গেল। আমার মাথা কাজ করছিল না কি করে তোমাকে আর বেবিকে বাঁচাবো। আমি ঠিক কোথায় আছে সেটা সে লিঙ্কে জানতো না কখনো। তো ভাগ্যবশত একদিন আমরা জানলাম সে তোমাকে ফলো করতে করতে কক্সবাজারে আসছে। তার মানে তোমার সাথে আমিও রিস্কে। এবার দিদার সব দিক থেকে রেডি হলো। তার কাছে এখন চ্যালেঞ্জ তোমাকে বাঁচানো আর আবিরকে হাতে নাতে ধরা। আবির তুমি যে বাসে উঠেছিলা সে বাসে উঠেছিল। তুমি বাস থেকে নেমে যাওয়ার পর ওরা আমাকে ঠিক যেমন করে কিডন্যাপ করেছিল তোমার পাশ থেকে দিদারের টিম ঠিক সেইভাবে আবিরকে উধাও করেছে। তোমার পাশ থেকে তুমি টেরই পেলে না। দিদার আমাকে কল করে খুশির খবর জানালো যে বাকি থাকা শত্রু আমাদের হাতে এখন।
আমি ছুটে গেলাম তোমাকে একটিবার দেখতে। এসে দেখলাম তুমি আমার কাছে এসেছো। আবার আমার একটু কাছে এসে তুমি জ্ঞান হারিয়ে ফেললে। নিজেকে ভাগ্যবান মনে করি এই ভেবে যে তোমার এই মুহূর্তে আমি তোমার পাশে থাকতে পেরেছি। তবে আজীবন মনে দাগ লেগে থাকবে, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। দুমুঠো বিকেল কাটানোর স্বপ্ন দেখি আমি তোমায় বিকেল দেখানো থেকেই বঞ্চিত করে ফেলেছিলাম। বেঁচে থেকেও মরার মতন ছিলাম। না একটিবার তোমাকে দেখার সুযোগ ছিল, না একটিবার তোমার সাথে কথা বলার সুযোগ। এরকম মাস্টার মাইন্ড প্ল্যানারদের ধরতে 1 বছরের কাছাকাছি লেগে গেল আমাদের। দিদার আমাকে অনেক হেল্প করেছে, অনেক অনেক, সবসময় আশা জুগিয়েছে একদিন সবকিছুই ধুয়ে মুছে নতুন কিছু আসবে। আর সেটাই হলো। আজ সূর্য ওঠার সময় আমি জানলাম আমি 2টি রাজকন্যার বাবা হয়ে গেছি, আর আমার রানী সুস্থ আছে। এতদিনের প্রতীক্ষার আজ অবসান হলো, আর সাথে এই প্রাপ্তি। আমি যেন তোমার থেকে আজ দুমুঠো বিকেল পেয়ে গেলাম। রিম ছলো ছলো চোখে তাকিয়ে আছে। রিহাব এগিয়ে এসে স্পর্শকে জড়িয়ে ধরে ওর পিঠে হাত রাখলো। রিহাব কেঁদেই ফেলেছে। তার বোনকে এত কষ্ট দেখে সে ভেবেছিল এর থেকে কষ্ট হয়তো আর কেউ থাকতে পারে না, কিন্তু স্পর্শ সে তো দেখি আরো কষ্টে ছিল এতদিন। আখি বাচ্চা দুটোকে স্পর্শের কোলে দিয়ে দিল। ওদিক থেকে চিৎকার চেঁচামেচি করে রোকসানা বেগম আসছেন। তার মুখে এক কথা, আমার নাকি 2টো নাতিন হয়েছে, কাউকে ধরতে দিব না, ওই রিমকেও না। আমার নাতিদের আমি নিয়ে যাব, সরো সবাই। তার হাতের আঙ্গুল ধরে হনহনিয়ায় আসছে তামিম। অথচ এই তামিম তার আরো বড় শত্রু ছিল, কারণ তামিম সবসময় ছাদে গিয়ে পাশে থাকা ওনাদের ছাদের ফুলগোল গাছের ফুল চুরি করত। সব খালি করে দিত তামিম। আর আজ কিনা সেই তামিমকে হাতে ধরে তিনি কক্সবাজার এসে গেছেন। এসে স্পর্শ কোল থেকে বাচ্চা দুটো কেড়ে নিল তিনি। চিনলেন না ওকে। রিমের মা অবাক হয়ে তামিমকে জিজ্ঞাসা করলেন, ও এখানে কি করে? তামিম উকি দিয়ে বাচ্চা দুটোকে একবার দেখে নিয়ে বলল, আসলে আমি আবারও ফুল চুরি করতে গিয়েছিলাম ছাদে, তো আন্টি আমাকে ধরে ফেলে বকছিলেন। সে সময় আঁকি ভাবি ওনাকে ফোন করে বলল রিমাপুর বাবু হয়েছে। সে সময় উনি আমাকে নিয়ে ছুটলেন। মা মুচকি হাসলেন কথা শুনে। রোকসানা বেগম হাও মাও করে কাঁদছে বাচ্চা দুটোকে বুকে ধরে। কেঁদে কেঁদে বলছেন, আজ আমার স্পর্শ থাকলে কতই না খুশি হতো। 2টো মেয়ে একদম তার চেহারা নিয়ে এসেছে গো। স্পর্শ পিছন থেকে মাকে জড়িয়ে ধরে মায়ের কপালে চুমু খেয়ে পড়ল। আমাকে চিনলে না মা? রোকসানা বেগম অবাক হয়ে পিছনে তাকালেন। স্পর্শ চোখ দেখে তার কলিজা কেঁপে উঠল। এটা যে তারই স্পর্শ। এই কি হাল হয়েছে তার কলিজার টুকরো ছেলের। বাচ্চা দুটোকে রিমের মায়ের কোলে দিয়ে তিনি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন স্পর্শকে। রিম বেডের এক কোণায় বসে মুখে হাত দিয়ে কেঁদে যাচ্ছে। একসাথে সব পেয়ে গেল সে আজ। স্পর্শ রিমের দিকে তাকিয়ে আছে মাকে জড়িয়ে ধরে। মা ওকে ছেড়ে চোখের পানি মুছে বললেন, যা শেষ হবারটা শেষ হয়েছে, সবাই চলো সকালের নাস্তা করব। এই রিহাব, হোটেল থেকে নাস্তা আনানোর ব্যবস্থা করো। স্পর্শ বইয়ের কাছে মাপ চাও, কেন এতদিন উধাও ছিলে তুমি? আমি রিমের সাথে হিসাব নিকাশ করে পরে নেব। আগে ওকে ঘরে তুলবো, আর 2 নাতিন সমেত। বাই, টাটা। এই তামিম চোর, ফলো মি। তামিমও বাধ্য ছেলের মতো চলল রোকসানা বেগমের পিছু পিছু। রিমের মা গালে হাত দিয়ে বললেন, আমার নিজের ছেলেই পোল্টে খেয়ে গেল। রেহাব হাসতে হাসতে মাকে আর আঁকিকে নিয়ে চলে গেল। রুম খালি এখন, স্পর্শ আর রিম শুধু। বিছানার এক পাশে মেয়ে দুটো। রিম সবাই যেতেই একটু এগিয়ে গিয়ে স্পর্শকে ধরল গলা জড়িয়ে। চোখ দিয়ে আজ বেশি অশ্রু ঝরছে না তার। আজ এতটা মাস কম কাঁদেনি সে, আজ চেয়েও পারছে না। মনে হচ্ছে সব অশ্রু ভান্ডার শেষ। আমারও মনে হয় আর দরকার নেই, এখন থেকে হাসির বন্যা বইবে। স্পর্শ চোখ বন্ধ করে রেখেছে। রেমঝিম হালকা করে বলল, স্পর্শ মৃদু সুরে বলল, রিমঝিম বৃষ্টি। তাদের 2 মেয়ের নাম তাদেরই নামের সাথে মিলিয়ে ছোঁয়া এবং বৃষ্টি রাখা হলো। এখন থেকে প্রতিটা দুমুঠো বিকেল আমরা কাটাবো আমাদের 2 মেয়েকে নিয়ে, আর একটি বিকেলও ছাড় দেবো না। আরো কিছুক্ষণ যোগাযোগ
जुगलियों के पीछे भागो, मैं जुगलियों के पीछे जाऊं। ये रंग है वो रोशनी है, तुम्हारे पास दोनों लाऊं। जितनी खुशबू बाग में मिली, जितनी खुशबू बाग में मिली, मैं लाऊं वहाँ पे कि तुम हो जहाँ जहाँ पे के पल भी ठहरो, मैं गुलशा बनाऊं। अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाऊं कि यार जो जगाऊं। अगर तुम कहो ক্রমশ এই গল্পে আর পাতা জুড়ে নিচ্ছে, দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছে, আরো কিছু